আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, মাস ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং মাস ফরওয়ার্ডের যারা আউটসাইডার্স যারা আজকের লাইভ প্রোগ্রামে শুনছেন মাস ফরওয়ার্ড পেজ থেকে, মাস ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স, এই পেজ থেকে 40th বিসিএস ভাইবা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম ওবাইদুল্লাহ চৌধুরী। আমি আপনাদের সাথে আজকে বিসিএস ভাইবা সংক্রান্ত আমাদের বিসিএস ভাইবা নিয়ে মাস ফরওয়ার্ডের প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি মাস ফরওয়ার্ড নিয়ে আমাদের যে কোর্স প্ল্যানটা আছে সেই কোর্স প্ল্যানটা শেয়ার করব। সাথে সাথে আমরা এই কোর্সটা থেকে এই কোর্সটার গুরুত্বটা কি, এই কোর্সটা বিসিএস ভাইবা ক্যাডার অফিসার হওয়ার ক্ষেত্রে এই কোর্সের অর্থাৎ ভাইবা প্রোগ্রামের ভাইবা পরীক্ষার ভূমিকাটা কি রকম হয়, এই সমস্ত বিষয়ে একটি সার্বিক আলোচনার চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যারা আমার আজকের আলোচনা শুনছেন, যারা বর্তমান বিসিএস ভাইবা 40th বিসিএস ভাইবা ক্যান্ডিডেটস যারা আছেন, তারা তো অবশ্যই এর বাইরেও যারা অন্যান্য ভাইবাগুলো ফেস করছেন, যারা অন্যান্য ভাইবা, এখন মাধ্যমিক সহকারী স্কুলের ভাইবা চলছে, তারপর পাবলিক সার্ভিস কমিশনে প্যান্ডেমিকের কারণে বড় ধরনের পরীক্ষা, যেগুলো প্রিলিমিনারি পরীক্ষা বা রিটেন পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলো গত কয়েক মাসে অনুষ্ঠিত না হলেও ভাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা, যেটা বিভিন্ন নিয়োগ সার্কুলার নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষাগুলো কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করছে। তো সেক্ষেত্রে এবং বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাদিক স্যার, পাবলিক সার্ভিস কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান, উনি বিদায়ের আগেও বলে গেছেন 40th বিসিএস রিটেন পরীক্ষা নেওয়া হয়েছে অনেক আগে, এটা রেজাল্ট দেওয়ার সময় অলরেডি অনেক অতিক্রান্ত হয়েছে, কিন্তু করোনা প্যান্ডেমিকের কারণে এটা এখনো পর্যন্ত প্রকাশ হয় নাই। তবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় 40তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে। তো আমরা রিসেন্ট এক্সপেরিয়েন্সে দেখেছি, গত 8-10 বছরের এক্সপেরিয়েন্সে দেখেছি, সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার 15-20 দিনের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন বিসিএস ভাইবা পরীক্ষা তথা মৌখিক পরীক্ষা শুরু করে। এবং এই বিসিএস মৌখিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা যেভাবে শুরু করে, আমরা বিশেষ করে 28তম বিসিএস থেকে যেটা দেখেছি, প্রথমে একটা প্রেসিডেন্সিয়াল ভাইবা বোর্ড হয়, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান উনি নিজে সভাপতিত্ব করেন ওই বোর্ডে, এবং সম্মানিত অন্যান্য সদস্যরা সেখানে সদস্য হিসেবে থাকেন। এবং যারা ওই বিসিএস এর প্রথম 100 জন, প্রথম 100টি রেজিস্ট্রেশন নাম্বার, এটা কোনো মেধাক্রম হিসেবে নয়, শুরু থেকে অ্যাকর্ডিং টু রেজিস্ট্রেশন নাম্বার প্রথম 100 জনের ভাইবা বোর্ড নেওয়া হয়, এটাকে প্রেসিডেন্সিয়াল ভাইবা বোর্ড বলা হচ্ছে। এবং রিসেন্টলি গত কয়েক বছরে আমরা দেখেছি, আগে আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম 27, 28, 29, এই পরীক্ষার সময় দেখতাম পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে একটা পরীক্ষা দেওয়া, একটা ভাইবা পরীক্ষা ফেস করা, যেহেতু এটার সাথে লং 2.5 years একটা সময় জড়িত থাকে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য দরখাস্ত করি, পরীক্ষা দিই, রেজাল্ট হয়, আবার বিসিএস লিখিত পরীক্ষা দিই, লিখিত পরীক্ষার পর আবার 2-4-5 মাস পরে রেজাল্ট হয়, এরপরে আবার ভাইবা হয়। সবকিছু মিলে একটা উত্তেজনা কাজ করে, কতদিনে প্রিলিমিনারি পাস করা হয়, বিসিএস লিখিত পরীক্ষায় পাস করা হয়, এবং যখন পিএসসিতে যাওয়া হয়, ভাইবা বোর্ড ফাইনালি ফেস করার জন্য পাবলিক সার্ভিস কমিশনে যাওয়া হয়, যাওয়ার আগে একটা শরীরের মধ্যে, মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, যেটাকে আমরা চাপ বলি, প্রেশার। সেই প্রেশারটা এসে উপস্থিত হয় পাবলিক সার্ভিস কমিশনের বোর্ডে, এবং সেখানে গিয়ে আমরা অনেকেই নার্ভাস হয়ে পড়ি। আমরা নিজেরও এই সমস্ত বিষয়গুলো, সিচুয়েশনগুলো ফেস করে এসেছি। এই নার্ভাসনেস কাটানোর জন্য, এই অহেতুক ভীতি কাটানোর জন্য পাবলিক সার্ভিস কমিশন গত কয়েক বছর একটা আয়োজন করেছে। যারা বিসিএস ভাইবা পরীক্ষা দিবে পাবলিক সার্ভিস কমিশনে, ওদেরকে করা হয়, ওদেরকে চা বিস্কিট দিয়ে ওদেরকে আপ্যায়ন করা হয়, যেন তারা একটু ইজি ফিল করে ভাইবা বোর্ড নিয়ে, পাবলিক সার্ভিস কমিশন এনভায়রনমেন্ট নিয়ে, ভাইবা নিয়ে তাদের মধ্যে অপ্রয়োজনীয় প্রেশার গুলো মিনিমাইজ করার জন্য বা লেসেন করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় যাচ্ছি। আমি সবাইকে বলবো, যারা বিসিএস ভাইবা বোর্ডে আছেন তারা তো অবশ্যই প্লিজ আজকে লেকচার মাস ফরওয়ার্ড 40th বিসিএস ভাইবা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আপনারা যতগুলো ক্লাসই করুন না কেন, এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের জন্য, ইন্ট্রোডাক্টরি ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা টোটাল বিসিএস প্রিপারেশন গাইডলাইন নিয়ে কিছু কমন বিষয় থাকে যেগুলোতে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। সুতরাং এই কমন এরিয়া অফ কোয়েশ্চেন্স ভাইবা বোর্ডে, সেগুলো নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। আমি আপনাদের সবাইকে বলবো, যাদের পক্ষে সম্ভব একটু শেয়ার করুন আজকের এটা, শেয়ার করলে আপনাদের বন্ধু বান্ধবরা যারা আছে, যারা ভাইবা পরীক্ষা দিবে, তারাও শুনতে পারবে। এবং টাইমলাইনে রাখলে আপনাদের একটা সুবিধা হচ্ছে, আপনারা নিজেরা যখন ভাইবা ফেস করবেন,
এটা এখন দরকার। আজকের আলোচনা বিসিএস রিটেনের রেজাল্ট শুরু হয়ে গেলে, দেওয়া হয়ে গেলে তখন এটা আবার আপনারা শোনা উচিত। আপনি যদি বিসিএস পরীক্ষা দিতে যাওয়ার একদিন আগেও যেতে সেটা যদি শুনেন, ইভেন যদি আপনার ভাইবাস তার আগের দিন সন্ধ্যায় যদি এই আলোচনাটা শুনে, আমার মনে হয় আপনি কিছু গাইডলাইন পাবেন, যে গাইডলাইন গুলো আপনাকে আপনার কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে এবং আপনাকে মেন্টালি ফিট রাখতে পারে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য, অথবা আপনি ইজি ফিল করতে পারেন। তো আমি সবাইকে বলবো, সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই মাস ফরওয়ার্ড 48 বিসিএস ভাইবা ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আপনারা সবাই যারা পারবেন শেয়ার করবেন, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস রিগার্ডিং ফেসিং বিসিএস ভাইবা বোর্ড, আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। যদি আপনারা কমেন্টে প্রশ্ন করেন তাহলে আমার চোখে পড়লে যেগুলো সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে, আমি যেভাবে ভাবি বা চিন্তা করতে পারি আমার লেভেল থেকে আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন, কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্ট করবেন এবং আজকের ক্লাসটা শেয়ার করবেন প্লিজ। আমি সরাসরি আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে ঢুকে যাচ্ছি বন্ধুরা। বিসিএস ভাইবা বোর্ডে যারা পরীক্ষার্থী তাদের জন্য আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ছোট্ট একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যারা মার্চ ফরওয়ার্ডে রেজিস্ট্রেশন করেছেন 48 বিসিএস ভাইবার জন্য, তাদেরকে সবাইকেই আমরা ইমেইলে তাদের কনফার্মেশন মেসেজ পাঠিয়েছি। কংগ্রাচুলেশনস, আপনারা বিসিএস মার্চ ফরওয়ার্ড বিসিএস ভাইবার প্রোগ্রামে আপনারা ক্যান্ডিডেট হয়েছেন, আপনারা গ্রাহক হয়েছেন, সেবা প্রার্থী হয়েছেন। আপনাদের সকলের জন্য আমরা শুভেচ্ছা জানাই। আপনারা সবাই আপনাদের ইমেলগুলো চেক করবেন, ইমেল চেক করার পরে পেলে তো খুবই ভালো, যদি ইন কেস না পান তাহলে সেক্ষেত্রে 01789968715, যেটা বিকাশ মার্চেন্ট বিকাশ নাম্বার হিসেবে ব্যবহার করা হয় আপনাদের রেজিস্ট্রেশন ফি দেওয়ার জন্য। পাশাপাশি এই নাম্বারটা আমাদের এটা সার্ভিস সেন্টার হিসেবেও আছে, সেখানেও নাম্বারটা ব্যবহার করা হয়। আমার এই নাম্বারটা মনে আছে, অথবা 01844674202 এরকম একটা নাম্বার আপনাদেরকে দেওয়া আছে। সেই নাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মমতাজ আক্তার বিজলি, শাহরিয়ার শাকিল, জুয়েল মাওলা, মোহাম্মদ ফয়জুদ্দিন সহ যারা আছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। তারা সবাই ওই নাম্বারগুলোতে কনফার্ম হবেন যে আপনি রেজিস্ট্রেশন পেলে তো খুবই ভালো, যদি না পান কনফার্মেশন আপনারা একটু জানাবেন, কারণ আজকের শীটটা আমরা ফর অল সকলের জন্যই গ্রুপে আপলোড করব, আপনারা পাবেন। কিন্তু নেক্সট ক্লাস বিসিএস এর সবগুলো ক্লাসে কোর্স ম্যাটেরিয়ালসটা এটা এক্সক্লুসিভলি এগুলো ডিজাইন করা, তৈরি করা, আমরা এই বিষয়গুলো দেব আপনাদেরকে ইমেইলে দিব অথবা গ্রুপে দিব। সুতরাং আমরা গ্রুপ মানে প্রাইভেট গ্রুপ করে 48 বিসিএস ভাইবা ক্যান্ডিডেটদের জন্য যে গ্রুপটা থাকবে সেখানে যাবে। আপনারা সকলেই প্লিজ রেজিস্ট্রেশন করবেন, অনলি 500 টাকা। আপনারা কি পাচ্ছেন এই 500 টাকা দিয়ে? এটা একটা চ্যারিটি প্রোগ্রাম, মার্চ ফরওয়ার্ড প্রোগ্রাম। সুতরাং এই 500 টাকা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলে আশা করি এটা আপনাদের টাকাটা বিফলে যাবে না, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, অনেক সিনিয়র পার্সনদের, অনেক অভিজ্ঞ এক্সপেরিয়েন্সড লোকজনের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, আপনারা মার্চ ফরওয়ার্ডের সেবাটা গ্রহণ করবেন প্লিজ। এখন যারা শুনছেন আমার আলোচনা তাদের জন্য বলি, একটু শুনুন। 48 বিসিএস ভাইভা ক্লাস 1 বা যেটাকে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি ক্লাস, একটু সবাই বোর্ডের দিকে, আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। বিসিএস ভাইভা বোর্ডে কিছু কমন বিষয় থাকে যেখান থেকে প্রশ্ন হয়। এগুলো হচ্ছে একেবারে এ টু জেড যত বিসিএস ক্যান্ডিডেটস থাকেন, 48 বিসিএস ভাইভা বলেন, 39 বলেন, 38 বলেন, বা প্রত্যেকটা বিসিএস ভাইভা বোর্ডে ক্যান্ডিডেটদের কাছ থেকে কিছু কমন বিষয় জিজ্ঞেস করা হয়। এটা শুধু এই ভাইভা বোর্ড বলে কথা নয়, বিসিএস এর ভাইভা বোর্ড বলে কথা নয়, এটা সকল ভাইভা বোর্ডে যত ধরনের ভাইভা বোর্ড হয়, দিস ইজ এ কমন এরিয়া অফ কোয়েশ্চেন, এখান থেকে প্রশ্ন করা হয়। এটা হচ্ছে আমরা টোটাল বিসিএস ভাইভা 48 বিসিএস ভাইভা ওরিয়েন্টেশন ইন্ট্রোডাক্টরি ক্লাসের ফেজটাকে 8টা ফেজে ভাগ করেছি। এই 8টা ফেজের মধ্যে ফার্স্ট ফেজ হচ্ছে, এটা কমন, আমি আবারও বলছি, এটা বিসিএস ভাইভা বোর্ডের জন্য কমন, এটা ব্যাংক জবের জন্য কমন, এটা প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য কমন, এটা মাধ্যমিক সহকারী শিক্ষকের জন্য কমন, এটা পাবলিক সার্ভিস কমিশনের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস সব ভাইভা বোর্ডের জন্য কমন একটা এরিয়া। সেটা হচ্ছে অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে জানা, এবং আপনার সম্পর্কে যদি ইফ ইউ আস্কড ফর, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার সম্পর্কে, সেক্ষেত্রে আপনাকে আনসার করতে হবে, উত্তর করতে হবে। তাহলে আমরা ইন্ট্রোডাকশন ফার্স্ট ফেজ যেটা অ্যাবাউট ইয়োরসেলফ, সেখানে কোন কোন বিষয়গুলো মাই সেলফের মধ্যে, আমার সম্পর্কে, আমার নিজেদের সম্পর্কে কোন কোন বিষয়গুলো প্রশ্ন করা হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই মার্চ ফরওয়ার্ড ইন্ট্রোডাক্টরি ক্লাসে। ফার্স্ট ওয়ান, একটু খেয়াল করেন, ফেজ 1। আজকে একটু বলে রাখি, যারা শুনছেন একটু কাগজে কলমে নোট নেবেন, খাতায় একটু নোট নেবেন।
আমি আপনাদের যারা ভাইবা ক্যান্ডিডেট তাদের সকলকে বলবো, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা সকলকে বলবো, আপনি ভাইবার জন্য অবশ্যই একটি খাতা বানাবেন। ভাইবা বোর্ড প্রিপারেশনের জন্য খাতা বানাবেন। যে খাতা শুরু করে আজকের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে শুরু করে আপ টু ইউর ভাইবা ফেসিং ডে, আপনি যেদিন ভাইবা ফেস করবেন পাবলিক সার্ভিস কমিশনে, এর প্রতিটা জিনিস যেটা আপনার পরীক্ষার জন্য রিলেভেন্ট, কোনগুলো রিলেভেন্ট সেই বিষয়ে আমাদের পরবর্তী ফেসগুলো আলোচনায় আসছে, আপনি নোট নেবেন। অ্যাবাউট ইউর সেলফ, আমি আজকে যে গাইডলাইন আপনাদেরকে দিব সেই গাইডলাইনের আলোকে আপনারা অ্যাবাউট ইউর সেলফ বানাবেন। আমি এক ধরনের বলছি, আরেকজন এক্সপার্ট আপনাদেরকে অন্য ধরনের ভিন্ন ধরনের পরামর্শ দিতে পারে, আরেকজন থার্ড এক্সপার্ট এসে আপনাকে অন্য ধরনের গাইড করতে পারে, যেটা আপনার কাছে রেশনাল মনে হয়। একটা কথা মনে রাখবেন, এসটি কোলরিজের একটা বক্তব্য আছে যেটা বাইবেল থেকে উনি কোট করেছেন, আমাদের প্রত্যেকের একটা জাজমেন্ট পাওয়ার আছে। এই জাজমেন্ট পাওয়ারটা কিন্তু অন্যের হাতে দিয়ে দিলে হবে না, এটা আপনাকে নিজস্ব রেশনালিটি থেকে, নিজস্ব এরিয়া অফ কনসার্ন, নিজস্ব এরিয়া অফ থিঙ্কিং থেকে সেটা আপনাকে ভাবতে হবে আপনি কোনটা দিবেন। এক্সপার্টরা অনেক বিষয় বলবেন, তাদের এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম থাকতে পারে, বাট ফাইনালি ইউ হ্যাভ টু ডিসাইড আপনি কোন ডিসিশনটা নেবেন, আপনার কোনটা রেশনাল মনে হচ্ছে। তাহলে ফেজ 1 একটু খেয়াল করেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই প্রশ্নটা সরাসরি করা হয়, আপনার সম্পর্কে বলুন, অথবা যদি আপনাকে বলা হয় হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, অথবা যদি বলা হয় আপনি আপনার পরিচয় দিন, অথবা যদি বলা হয় আপনি কোথা থেকে এসেছেন, এই সবগুলোই কিন্তু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর ভিতরে কমন প্রশ্ন থাকবে, মনে রাখবেন। নাম্বার 1 তাহলে আমরা একটু দেখে নিই, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার সম্পর্কে বলুন। ইয়োর প্যারেন্টস, এই যে আমাদের অনেক সময় বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আমি পাবলিক সার্ভিস কমিশনের একজন সম্মানিত সদস্যকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেন বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করেন, হোয়াট ইজ দ্য ফিলোসফি, এটার পিছনে ফিলোসফিটা কি থাকে। বাবার নাম, আমার বাবার নাম হতে পারে এক্স ওয়াই জেড, এটা ভাইবা বোর্ড কেন জানতে চাই, এটা আমাদের কাগজে তো লেখা থাকে। তখন উনি খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন, সেই জবাবটা ছিল এরকম, ইন্ট্রোডিউস ইউর, নাম বলার পর আমরা শুধু আমেনা খাতুন, জবেদা খাতুন বা আবুল খায়ের এই নামটা শোনার জন্য দিই না, পাশাপাশি তার বৃত্তিটা কি, তার প্রফেশনটা কি। একজন যদি বলেন আমার বাবার নাম হচ্ছে আব্দুল হামিদ, উনি একজন মসজিদের মুয়াজ্জিন, তাহলে যখন তার পেশাটা বলা হবে আমরা বুঝতে পারি এই ছেলেটি বা এই মেয়েটি, এই ক্যান্ডিডেটটি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জানার একটা সুযোগ হয়। এরপর হচ্ছে আপনার ইয়োর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আপনারা খেয়াল করবেন, ইতিমধ্যে যারা বিসিএস ভাইবা বা অন্যান্য বিভিন্ন ধরনের ভাইবা ফেস করেছেন অথবা ফেস করবেন, একটু খেয়াল করেন, এটা সকলের জন্য একটা কমন এরিয়া অফ কোয়েশ্চেন, ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তুমি কোন বিষয়ে লেখাপড়া করেছো, তোমার সাবজেক্ট কি, তুমি কি সায়েন্সে পড়েছো না আর্টসে পড়েছো না কমার্সে পড়ছো, বা তুমি ইউনিভার্সিটি কলেজ লাইফে তোমার গ্রাজুয়েশন প্রোগ্রামটা কি ছিল, এই বিষয়ে প্রশ্ন করা হয়। নেক্সট হচ্ছে ইউর ফেভারিট সাবজেক্ট। এই যে আমরা ধরেন আমরা গ্রাজুয়েশনে কেউ ইকোনমিক্স পড়েছি, আমরা গ্রাজুয়েশনে কেউ আপনার ইংরেজি সাহিত্য পড়েছি, আমরা গ্রাজুয়েশনে কেউ বাংলা সাহিত্য, ভাষা ও সাহিত্য পড়েছি। এখানে আমার এই যে সাবজেক্টের মধ্যে বাংলার মধ্যে কোন অংশটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে, এটা কি লিটারেচার, এটা কি ল্যাঙ্গুয়েজ, এটা কি সুনির্দিষ্ট কোনো প্রাচীন যুগের কোনো সাহিত্য বা মধ্যযুগের কোনো সাহিত্যকর্ম অথবা আধুনিক যুগের কোনো সাহিত্যকর্ম, এটা কি স্পেসিফিক কোনো কবি সাহিত্য, এই সমস্ত বিষয়গুলো সেখানে থাকতে পারে। নেক্সট একটা বিষয় থাকে টু জাজ ইয়োরসেলফ, আপনার টেস্ট সম্পর্কে, আপনার রুচি সম্পর্কে জানার জন্য, আপনার ঝোঁক সম্পর্কে, আপনার টেন্ডেন্সি সম্পর্কে জানার জন্য আপনাকে একটা প্রশ্ন করতে পারে, দ্যাট ইজ ইয়োর হবি, আপনার শখ কি। আমরা অনেক সময় বলে ফেলি আমার শখ হচ্ছে মাছ ধরা, ফিশিং। কেউ বলেছি, আমরা বলি যে আমার শখ হচ্ছে রিডিং বুকস। ওরা কিন্তু রিডিং বুকস এটা দেখার জন্য যে প্রশ্নটা করে তা নয়, এটার পিছনে আপনি কি আসলে রিডিং বুকস আপনার হবি। যেমন আমরা অনেক সময় বলি যে আমার হবি হচ্ছে মাছ ধরা, আমার হবি হচ্ছে গার্ডেনিং, আমার হবি হচ্ছে ভ্রমণ করা। আসলে এগুলোর ফিলোসফি পিছনেও কিন্তু কিছু ফিলোসফি থাকে, এই শখগুলোর পিছনেও কিন্তু আমার একটা মানসিক স্ট্রাকচার, আমার যে একটা মেন্টাল যে ফ্রেমওয়ার্ক, সেটা কিন্তু ফুটে ওঠে হচ্ছে আমার ইউর হবি। আপনারা সকলেই জানেন বিসিএস ভাইবা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, বিসিএস বা আমরা প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে, বিসিএস লিখিত পরীক্ষার মাধ্যমে একটা স্টুডেন্টের, একটা ক্যান্ডিডেটের আমরা একাডেমিক যে ক্রেডেনশিয়ালস, তার যে কোয়ালিফিকেশন, সেটা সম্পর্কে অবহিত হই। বিসিএস ভাইবা বোর্ডের একটা কমন বিষয় থাকে যে কোনো ভাইবা বোর্ডে, সেটা হচ্ছে টু জাজ দি পার্সোনালিটি, একজন ক্যান্ডিডেটের ব্যক্তিত্ব সম্পর্কে জাজ করা, একজন পার্সনের
ব্যক্তিত্ব সম্পর্কে, তার রুচি সম্পর্কে জানার ইচ্ছে থাকে হচ্ছে ভাইবা বোর্ডে। সেই জন্য ওরা ইওর হবি সম্পর্কে জিজ্ঞেস করে। এই হবিতে কিন্তু অনেক কিছু, হবি আমরা অনেকে বলি যে হবি হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। আচ্ছা একটু খেয়াল করেন তো, বিসিএস ক্যাডার হওয়া এটা কি হবি হতে পারে? নেভার, এটা কখনো হবি হতে পারে না। হবির মানে কি? শখ। শখ তো বিসিএস ক্যাডার হবেন তা না। আপনি এখন কি আছে, এখন তো আপনি বিসিএস ক্যাডার অফিসার নন, তাহলে কি আপনার শখ কি বিসিএস ক্যাডার? না। শখ মানে হচ্ছে আপনার এটা কি বলে, শখ মানে হচ্ছে আপনার কি করতে ভালো লাগে, আপনি কমফোর্ট ফিল করেন। এই যে আমরা বলি যে গান শোনা, গান শোনা হ্যাঁ আমার হবি হতে পারে, কারণ গান শুনে আমি এক ধরনের মেন্টাল রিল্যাক্সেশন, মিউজিক মানুষকে মানসিকভাবে রিলিফ দেয়, প্রেসার মুক্ত রাখে, মানুষকে ভাবনার জগতে নিয়ে যেতে পারে, আবার মানুষের হঠাৎ একটা মিউজিক একটা টেনশন রিমুভ করতে পারে। এই কারণে আপনার ধরেন হবি বিভিন্ন রকম হতে পারে, হবির পিছনেও কতগুলো ফিলোসফি আছে, সেই বিষয়েও আপনারা স্টাডি করতে পারবেন। মনে রাখবেন বিসিএস ভাইবা পরীক্ষা 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের পরীক্ষায় 5 নাম্বার হচ্ছে 100 নাম্বার, এবং 100 নাম্বার আমরা প্রথমত বলি যারা বিসিএস ভাইবা পরীক্ষা দিবেন খেয়াল করবেন, রুই মাছ ধরবেন না বোয়াল মাছ ধরবেন এটা একটা বিষয়, কিন্তু এর চেয়েও বেশি জরুরি বিষয় হচ্ছে টু চেক ফেল, আপনার ফেল চেক দেওয়া, আমি ফেল যেন না করি। কারণ বিসিএস ভাইবা পরীক্ষায় 200 এর মধ্যে 100 নম্বর পেলে, যেহেতু আমি প্রিলিমিনারি পাস করে রিটেন পরীক্ষা দিয়েছি, যেহেতু আমি রিটেন পরীক্ষায় 50 মার্কস সিকিউর করে মৌখিক পরীক্ষা দিতে এসেছি, সুতরাং এই মৌখিক পরীক্ষায় যদি আমি 100+ মার্কস পাওয়ার পর আমি উত্তীর্ণ হই, প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা উত্তীর্ণ হলে, তাহলে পরে আমি ক্যাডার অফিসার হিসেবে মনোনীত হতে পারি। যদি ক্যাডার অফিসার হওয়ার মতো প্রয়োজনীয় স্কোর আমার না থাকে, তাহলে আমি সেক্ষেত্রে নন ক্যাডার ফার্স্ট ক্লাসের জন্য রিকমেন্ডেশন পেতে পারি। সেটাও যদি আমার না থাকে, তাহলে আমি নন ক্যাডার সেকেন্ড ক্লাসের জন্য রিকমেন্ডেশন পেতে পারি। সুতরাং মনে রাখবেন ভাইবা বোর্ডের ফার্স্ট কাজ হচ্ছে আপনি মেন্টাল রিল্যাক্সেশনের জন্য এটা দরকার, অথবা আপনার মিনিমাম টার্গেট ফুলফিলমেন্ট। একটু খেয়াল করেন, আমাদের অনেক স্বপ্ন আছে বিসিএস প্রশাসন ক্যাডার হওয়া, বিসিএস পুলিশ ক্যাডার হওয়া, বিসিএস পররাষ্ট্র ক্যাডার হওয়া, কিন্তু এগুলোর পাশাপাশি মনে রাখবেন এটা না হলে যে আমি চাকরি করবো না তা কিন্তু না। কথাটা একটু খেয়াল করেন, আমরা একটা সারণী করি, একটা আমাদের তালিকা করি, প্রথম চয়েস পররাষ্ট্র, দ্বিতীয় চয়েস প্রশাসন, তৃতীয় চয়েস, এরকম করে করে আমরা কিন্তু 5টা 7টা 10টা 12টা একটা পছন্দ ক্রম দিচ্ছি। এই পছন্দ ক্রম দেওয়ার অর্থ হলো আমি প্রথমত রিকমেন্ডেশন চাচ্ছি এই ক্যাডারে, এটা না হলে দ্বিতীয় ক্যাডার আমার একটা অপশন আছে, এটাও যদি না হয় তৃতীয় ক্যাডারে আমার একটা অপশন আছে। আমি কিন্তু চাকরি করবো না এটা বলছি না, আমার পক্ষে যতটুকু আছে আমরা ওই অপশন গুলো দিয়েছি। হ্যাঁ, দুই একজন কম ক্যাডার দেন সেটা ভিন্ন বিষয়, এটা নিয়ে আমরা ভিন্ন পার্সপেক্টিভে আলোচনা করতে পারি। কমন বিষয়টা একটু খেয়াল করেন, যেহেতু আমরা এই চয়েস মেকিং গুলো দিই, এই তালিকাগুলো দিই, তার মানে হচ্ছে আমরা উই চুজ সাম অল্টারনেটিভস, এটা পেলে ভালো, এটা না পেলে এটা দেন, এরকম। তাহলে সেই জায়গায় আপনি মনে রাখবেন আমাদের 100 পেয়ে প্রিলিমিনারি মৌখিক পরীক্ষায় পাস করা হবে আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের ওই যে সর্বোচ্চ একটা স্কোর করা, ভালো একটা স্কোর করা, বিভিন্ন অভিজ্ঞজনদের সাথে কথা বলে, আমাদের এক্সপার্টদের মতামত নিয়ে, ভালো বই পড়া লেখা করে, নিজেকে প্রিপেয়ার করার মাধ্যমে আমি যদি একটা ভালো স্কোর করি, তাহলে একটা ভালো ক্যাডার পেতে আমার সহায়ক হতে পারে। এই বিষয়গুলো কমনলি আপনাদের সকলের মাথায় রাখতে হবে, মনে রাখবেন। নাম্বার 6 একটু খেয়াল করেন, হাউ হ্যাভ ইউ কাম টু বিপিএসসি অফিস টুডে। এটা এখন ঠিক করা হয় কিনা আমি জানি না, মানে গত কয়েক বছরে আমরা যখন 27, 28 এই পরীক্ষাগুলো দিচ্ছি, এটা একটা কমন প্রশ্ন ছিল, এবং আপ টু 27তম 28তম বিসিএস এর দিকে আপনার পাবলিক সার্ভিস কমিশনের ভাইবা হতো তেজগাঁও অফিসে। একটু পাবলিক সার্ভিস কমিশনের অফিস হচ্ছে আপনার আগারগাঁওয়ে। সুতরাং আপনি এই যে ফার্মগেট একটা হোটেলে আসছেন, হোটেল থেকে আপনি কি হেঁটে গেছেন পাবলিক সার্ভিস কমিশনে, নাকি সিএনজি তে গেছেন, না রিক্সায় গেছেন? যদি আপনি বলেছেন আমি রিক্সায় এসেছি, তাহলে ওরা বিশ্বাস করবে না, কারণ তেজগাঁও যে রোডে পাবলিক সার্ভিস কমিশনের অফিস ছিল, পুরনো অফিস, সেই পথে আবার রিক্সা চলাচল করতে পারতো না। সুতরাং আপনি ট্রুথফুলনেস, আপনি সত্য বলছেন না অসত্য তথ্য দিচ্ছেন, সেটাও এখানে পরীক্ষা হয়ে যায়। এরপর আমরা প্রেপোজিশন, একটার জায়গায় আরেকটা প্রেপোজিশন বসিয়ে ফেলি, সেই বিষয়গুলো পরীক্ষা হয়ে যায়। এটা অনেক সময় ইংরেজি টেস্ট নেওয়ার জন্য এই প্রশ্নটা করা হয়ে থাকতে পারে। এরপরে নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ইউর ভিলেজ, আপনার গ্রাম সম্পর্কে, ইউর ইউনিয়ন, আপনার থানা, আপনার উপজেলা, আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে। এখন কমনলি দেখা গেছে আমরা গত 12-15 বছরে যে পাবলিক বিসিএস পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষার ভাইবা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি ভিলেজ থেকে, থানা থেকে, ডিস্ট্রিক্ট থেকে কতগুলো কমন এরিয়াতে প্রশ্ন হয়। ইন্ট্রোডাকশন, আপনি বলেন যে আমার জেলার নাম হচ্ছে, আমার উপজেলা হচ্ছে সিংগাই, তাহলে সিংগাই যখন বলবে সাথে সাথে ভাইবা বোর্ডের ওদের মাথায় থাকবে সিংগাই সম্পর্কে আপনি কি জানেন। সিংগাইয়ের একটা কিন্তু বিশেষত্ব আছে,
এই বিশেষ স্পেশালিটিটা কি? সিংগাইর হচ্ছে বাংলাদেশ 1983 সালে যখন থানাগুলো উপজেলা হতে শুরু করে, সিংগাইর হচ্ছে প্রথম উপজেলা। তাহলে এই যে একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক আছে এই উপজেলাটার, সেটা আপনাকে জানতে হবে। এই জেলাটা, এই সিংগাইর উপজেলাটা কোথায় অবস্থিত সেটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে লোকেশন, কোথায়, কোন জেলায়, কয়টি উপজেলা আছে, কয়টি ইউনিয়ন আছে আপনার উপজেলায় বা থানায়, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে এখানে রিলেভেন্ট। দেন হচ্ছে পপুলেশন, হাউ মাচ, কেমন লোকজন আছে। এরপরে পপুলেশনের রেশিও, ওখানে পুরুষ অনুপাত মহিলা অনুপাত কেমন, এটা প্রশ্ন হতে পারে। এডুকেশন রেশিও খুব গুরুত্বপূর্ণ। আপনার এলাকাটা আপনি দেখবেন কিছু এলাকা আছে ব্যবসায়িক ভাবে বিখ্যাত, কিছু এলাকা আছে হচ্ছে শিক্ষা দীক্ষার হারের জন্য জিরো, এটা কি বলে, নিরক্ষর মুক্ত উপজেলা আমরা বলি, প্রথম স্বাক্ষরযুক্ত জেলা বলি। তাহলে এডুকেশন রেশিও গুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনি যেই থানা, যেই ইউনিয়ন, যেই উপজেলা অথবা যেই হোম ডিস্ট্রিক্ট থেকে আসছেন, সেই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু বেসিক তথ্য, এটা যে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে সেই বিষয়ে যদি আপনি তথ্য রাখতে পারেন, তথ্য যদি আপনার জানা থাকে, এটা ভাইবা বোর্ড আপনার জন্য একটা প্রিভিলেজ হিসেবে কাজ করবে। এবং ভাইবা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং সদস্যরা আপনার সম্পর্কে যখন জানতে চাইবে, ভাইবা বোর্ড কিছুদিন আগে বাদল সৈয়দ স্যার একটা প্রোগ্রামে বলেছিলেন, প্রথম 3 মিনিট ভাইবা বোর্ড যার ভালো যায়, সে পুরো পরবর্তী অংশটা পুরো ভাইবা বোর্ডটা তার ভালো যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। এরপর দেখেন আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় কিছু ডিস্টিংগুইশড ইনস্টিটিউশন থাকে। এটা হতে পারে একটা নৃতাত্ত্বিক জাদুঘর, এটা হতে পারে আপনি একটা ওয়ার সিমেট্রি, এটা হতে পারে একটা মনে করেন আমাদের প্রাচীন স্থাপনা, যেমন বরেন্দ্র ভূমির কথা আমরা জানি, কুমিল্লার হলে ময়নামতির কথা আমরা জানি, এই সমস্ত বিষয়গুলো। ফেমাস পার্সোনালিটি, প্রতিটা জেলায় হয় কালচারালি, হয় আমাদের ওয়ার হিরো, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শ্রেষ্ঠ আছে, বীরোত্তম আছে, বীর বিক্রম আছে, বীর প্রতীক আছে, এই ধরনের কিছু ওয়ার হিরো থাকতে পারে, কালচারাল এলিট থাকতে পারে, আপনার ভালো সাহিত্যিক হতে পারেন, ভালো রাজনীতিক হতে পারেন, বা ভালো শিল্পী হতে পারেন। এই ধরনের যে ফেমাস পার্সোনালিটি গুলো আছে আপনার এলাকার, তাদের সম্পর্কে একেবারে মেজর যারা আছে তাদের সম্পর্কে কিছু তথ্য আপনার জানা থাকতে হবে। এরপর আরেকটা হচ্ছে হিস্ট্রিক্যাল প্লেস, আপনার আপনার জায়গাটা কোনো হিস্ট্রিক্যাল কিনা। আমি একবার রংপুরের ঠাকুরগাঁয়ের রানী শঙ্কর গেলাম, সেখানে গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা এই এলাকাটা কেন বিখ্যাত। তখন উনি বলেছিলেন এই প্রাইমারি স্কুলের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্বাচনী ভাষণ দিয়েছিলেন 1970 সালে। এই যে দেখেন, এটা একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট হয়ে গেছে। উনি যেহেতু আমাদের ফাদার অফ দি নেশন, উনি যেহেতু আমাদের স্বাধীনতার মহানায়ক, সুতরাং উনি ওখানে গিয়ে 70 সালের নির্বাচন যেহেতু আমাদের জাতীয় জীবনের একটা বড় একটা বিগ হিট, সুতরাং এগুলো আমাদের হিস্ট্রিক্যাল ইভেন্ট হয়ে গেছে। এই ধরনের ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা হচ্ছে আপনাদের সকলের জন্যই কমন। এই ইন্ট্রোডিউস ইউর সেলফ সম্পর্কে আমাদের সবাইকে এই 7টা পয়েন্ট আমি বললাম, 7টা পয়েন্টের আলোকেই আপনাকে লিখে লিখে আপনাকে নোট করতে হবে। আপনি যে খাতাটা বানাবেন, এই 7টা পয়েন্ট, ইন্ট্রোডাকশন ইউর সেলফ, ইউর প্যারেন্টস, ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইউর ফেভারিট সাবজেক্ট, সবগুলো বিষয় নিয়ে আপনি 4-5 বাক্যে, বেশি না, অনেক গদ্য রচনার দরকার নেই, 4-5 লাইনের ছোট ছোট করে আপনি কতগুলো শর্ট নোট আকারে লিখে রাখবেন, যেটা আপনার পরবর্তীতে একেবারে ফাইনাল এন্ডে গিয়ে আপনার ভাবার সময় খুব ভালো কাজ দেবে। আমরা সেকেন্ড ফেজে যাচ্ছি, আমাদের আলোচনার দ্বিতীয় ফেজটা একটু খেয়াল করেন। আমরা প্রথম ফেজ আলোচনা অ্যাবাউট ইউর সেলফ শেষ করলাম, এখন হচ্ছে সেকেন্ড ফেজ। একটু খেয়াল করেন, অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সাবজেক্টটাকে বলি। বিসিএস ভাইবা বোর্ডে আপনি দেখবেন সাধারণত একটা প্রশ্ন হয়, নিজের সম্পর্কে প্রশ্ন করার পর নাম ধাম এগুলো সম্পর্কে জিজ্ঞেস করার পর আলটিমেটলি একটা প্রশ্ন তাদের সামনে চলে আসে। যদি আমাদের সার্টিফিকেটস গুলো তাদের কাছে থাকে, এই সার্টিফিকেটস গুলো দেখেও হতে পারে, অথবা ওরা হুট করে আমাদের সাথে আলোচনাটা শুরু করার জন্য সাধারণত দেখা যায় ইজি কিছু বিষয় দিয়ে আলোচনাটা শুরু করা হয়, যেন আপনি ভাইবা বোর্ডের কাছে ইজি থাকেন। তার একটা সেকেন্ড ফেজ হলো সেই জন্য অ্যাবাউট একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখানে আমি 4টা পয়েন্টস উল্লেখ করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ইউর ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছেন। ইজ ইট ইংলিশ, এটা কি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এটা কি হিস্ট্রি, এটা কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা কি অ্যানথ্রোপোলজি, এটা কি বাংলা, আপনি কোন সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডে পড়েছেন। নাম্বার সেকেন্ড হলো হোয়াই হ্যাভ ইউ চুজেন ইট, আপনি কেন বাংলায় পড়েছেন, আপনি কেন ইংরেজিতে পড়েছেন। একটু খেয়াল করেন, আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদ দিলে আমরা আমি আমার কথাই বলি, আমি পড়তে চেয়েছিলাম ল, আমি ল পড়তে পারি নাই,
আমাকে অন্য সাবজেক্ট পড়তে হয়েছে, আমার প্রথম চয়েস আমি পাই নাই। তাহলে আবার আপনি ক্ষেত্রে খেয়াল করেন, আপনি পড়তে চেয়েছিলেন হয়তো ইংরেজি সাহিত্য, আপনি ইংরেজি সাহিত্য না পড়ে আপনাকে হয়তো পড়তে হয়েছে ফিলোসফি, এরকম হতে পারে। অথবা আপনি ফিলোসফি পড়তে চাচ্ছেন কিন্তু আপনি ফিলোসফি না পেয়ে আপনাকে অন্য কোনো সাবজেক্ট পড়তে হয়েছে। এখানে বলা হয় কেন এই সাবজেক্টটি আপনি চয়েস করেছেন। হোয়াট মেজর কোর্সেস হ্যাভ ইউ স্টাডিড, আপনি এই যে ফিলোসফি পড়লেন, আপনি যে ইংরেজি সাহিত্য পড়েছেন, ইংরেজি সাহিত্যের কোন কোন বিষয়গুলো, কোন কোন সাবজেক্টগুলো আপনি পড়েছেন সে বিষয়ে বলেন। আপনি ইউরোপিয়ান হিস্ট্রি পড়েছেন, হতে পারে আপনি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছেন, আপনি কলোনিয়াল পোস্ট কলোনিয়াল হিস্ট্রি গুলো পড়েছেন, এর মধ্যে কোন কোন মেজর কোর্স গুলো পড়েছেন আপনি উল্লেখ করবেন। এটা করার সাথে সাথে একটা প্রশ্ন আলটিমেটলি চলে আসে, আপনি যদি আপনার প্রশ্নকর্তাকে আপনার দিকে নিয়ে আসতে পারেন, অর্থাৎ ভাইবা বোর্ডে ওদের কিছু সেট প্রশ্ন থাকে, কিছু হচ্ছে আপনাকে দেখার পর ওদের হঠাৎ করে আপনার প্রশ্নগুলো ওদের মনে পড়ে, অথবা হতে পারে আপনার আনসার শোনার পর ওদের আপনার আনসার থেকে ওদের কিছু প্রশ্নের উদয় হতে পারে। আপনি যখন বলবেন যে আমি এটা বলেছি, আমি ইউরোপিয়ান হিস্ট্রি পড়েছি, ওদের হঠাৎ করে ইউরোপিয়ান হিস্ট্রি থেকে আপনাকে একটা প্রশ্ন করে ফেলতে পারে। অথবা আপনি যদি সেখানে বলার সময় বলতে পারেন ইউরোপিয়ান হিস্ট্রির এই দিকটা আমাকে বিশেষভাবে দেখাচ্ছে, অথবা ইকোনমিক্স এর ম্যাক্রো ইকোনমিক্স এর এই পয়েন্টস গুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে, তাহলে আপনাকে হয়তো সেক্ষেত্রে আবার বলতে পারে আপনার কেন আকর্ষণ করেছে সেটা বলেন। তাহলে আমাদের এটাই ইম্পর্টেন্ট, আমি যে গ্রাজুয়েশন করলাম অথবা পোস্ট গ্রাজুয়েশন করলাম, এই গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমি যে সাবজেক্টে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছি সেখানে স্পেশাল কোন সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আমাকে আকৃষ্ট করেছে, অথবা আমার বলার বিবরণ থেকে যে সাবজেক্টগুলোর প্রতি আমার দুর্বলতার প্রকাশ পেয়েছে, সেই সাবজেক্টগুলো সম্পর্কে আপনাকে জেনে রাখতে হবে, মনে রাখবেন। আমরা এখন থার্ড ফেজে যাই। আমাদের প্রথম ফেজ এবং সেকেন্ড ফেজের আলোচনা আমরা এই পর্যায়ে শেষ করলাম। যেগুলো বললাম এগুলো নিয়ে এগুলোর কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়ে আমরা পরবর্তীতে আসছি। এখন দেখেন থার্ড ফেজ। থার্ড ফেজটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বিসিএস থার্ড ফেজে আমাদের কি আছে একটু খেয়াল করেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি বিসিএস ক্যাডার অফিসার? হোয়াই? আপনি কেন ক্যাডার অফিসার হতে চাচ্ছেন? আমরা প্রায় বলি, আমরা যখন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ গুলোতে যাই, আমাদের এটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আপনি কেন বিসিএস ক্যাডার অফিসার হতে চান? তো এখন বলতে পারেন যে আমি তো বিসিএস ক্যাডার অফিসার হতে চাই বলেই আপনার ক্লাসে আসছি, আপনার সেমিনারে আসছি। এরপর আমরা যে জিজ্ঞেস করি, কারণ হলো বিসিএস ভাইবা বোর্ডও আপনি অনেক সময় দেখা যায় আপনি কিছু ব্যাকগ্রাউন্ড জব নিয়ে যান। আপনি ব্যাংকার, আপনি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন। আপনি কোন একটা এনজিও তে কাজ করেন, আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন। তাহলে এই প্রোগ্রাম করতেই পারে, কেন আপনি তো একটা ভালো জবে আছেন বা আপনি একটা সেক্টরে আছেন, কেন আপনি আবার বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন? এই প্রশ্নটা খুবই যৌক্তিক, সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, উত্তর সাজাতে হবে। এবং কিভাবে সাজাবেন আমরা সেটা পরে নিয়ে আলোচনা করছি। Why do you want to be BCS ক্যাডার? অমুক ক্যাডার। একটা হচ্ছে কেন আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চান, আরেকটা হচ্ছে বিসিএস ভাইবা বোর্ডে অবশ্যই একটা প্রশ্ন করা হয়, কমন প্রশ্ন, মনে রাখবেন। আমি আবারও বলছি, there are some common area of question, কিছু সাধারণ কিছু এরিয়া থাকে যেখান থেকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনার প্রথম চয়েস কোন ক্যাডার, এটা ওদের সামনে থাকে। এরপর আপনাকে জিজ্ঞেস করে আপনার মুখ থেকে শুনতে চায়, কারণ আপনার কাছ থেকে শুনতে শুনতে ওরা ওদের প্রশ্নগুলো তৈরি করে, নিজেদের মধ্যে সাইক্লিং রিসাইক্লিং করে কোন প্রশ্ন করবে আপনার উত্তর শুনে। এরপর আপনি যখন বলবেন বিসিএস প্রশাসন ক্যাডার, তাহলে বিসিএস প্রশাসন ক্যাডার সম্পর্কে আপনাকে কিছু বেসিক প্রশ্ন করতে পারে। আপনি যদি বলেন বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, সেক্ষেত্রে আপনাকে কিছু বেসিক প্রশ্ন করতে পারে, আপনি জানেন কিনা, জেনে শুনে আসছেন কিনা এই বিষয়ে। মনে রাখবেন প্রতিটা ভাইবা বোর্ডের একেবারে ইচ এন্ড এভরি বোর্ডে প্রত্যেককে এই ক্যাডারটা জিজ্ঞেস করা হয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় আপনি কোন ক্যাডার অফিসার ইন জেনারেল। এবং বলা হতে পারে আপনি যে প্রশাসন ক্যাডার হতে চাচ্ছেন, আপনি যে পুলিশ ক্যাডার হতে চাচ্ছেন, কেন কেন আপনি প্রশাসন ক্যাডার হতে চান, কেন আপনি পুলিশ ক্যাডার হতে চান। আপনি যে ক্যাডারটা প্রথম চয়েস দিয়েছেন, সেকেন্ড চয়েস দিয়েছেন অথবা থার্ড চয়েস দিয়েছেন, এই চয়েস গুলো সম্পর্কে আপনাকে ভালো করে জেনে যেতে হবে। এই চয়েস গুলোর হায়ারার্কি গুলো সম্পর্কে আপনি জেনে যেতে হবে। এই চয়েস গুলোতে ফিল্ড লেভেলে থাকলে তার হায়ারার্কি কি হয়, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে তাই হায়ারার্কি কি হয়, এই বিষয়ে আপনাকে একটা ভালো ধারণা। এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমাদের সম্মানিত এক্সপার্ট টিচাররা এবং আমরা বিভিন্ন ক্যাডার বেসড ক্লাসগুলো সংশ্লিষ্ট ক্যাডার অফিসারদেরকে নিয়ে, সিনিয়র অফিসারদেরকে নিয়ে আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেকটি ক্যাডারেই, প্রশাসন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, ট্যাক্সেশন বলেন, হেলথ ক্যাডার বলেন, প্রত্যেকটি ক্যাডারই এক্সপার্ট লোকরা আপনাদেরকে এই বিষয়ে গাইডলাইন দেবেন। সুতরাং আনসার নিয়ে পরে ভাববেন, আগে প্রশ্নের এরিয়াগুলো সম্পর্কে একটু দেখুন। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, হাউ ইউর ব্যাকগ্রাউন্ড
এটা খুবই একটা রিলেভেন্ট কোয়েশ্চেন, খেয়াল করেন। হাউ ইউর ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট নলেজ উইল হেল্প ইউ ইন ইউর ফার্স্ট চয়েস। আপনি বললেন আপনি পড়েছেন হচ্ছে বোটানিতে, আপনি কেন বিসিএস প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছেন? আপনি বললেন আপনি পড়েছেন হচ্ছেন জুলজিতে, আপনি কেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পর আপনার জুলজির যে নলেজ, আপনার বোটানির যে নলেজ, আপনার জিওলজির যে নলেজ, সেটা আপনি কিভাবে রিলেট করবেন? এই ধরনের একটা প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এরপর দেখেন ফোর্থ ফেজ, আমরা চতুর্থ যে পর্যায়টি আছে ফোর্থ ফেজ খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি যে ক্যাডার অফিসারই চয়েস দেন না কেন, এটার আপনার কোনো ইয়ে নেই, বিকল্প নেই। এখান থেকে আপনাকে প্রশ্ন করবে, কারণ বাঙালির জাতীয় জীবনে এর চেয়ে গৌরবোজ্জ্বল কোনো বিষয় নাই। পৃথিবীর প্রতিটা জাতি কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে, সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়নি। আমরা হচ্ছে পৃথিবীর only the second nation of the world যারা 9 মান্থসের আর্মস ওয়ার করার পর, সশস্ত্র সংগ্রাম করার পর আমরা এই দেশকে মুক্ত করেছি, পাকিস্তানি হানাদার মুক্ত করেছি, আমরা প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা আমাদের সময়ের, প্রাণের, জীবনের, মালের অনেক রকমের স্যাক্রিফাইস করেছি, করার পর আমরা মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার 50 বছর পরে আমরা যেখানে যে পূর্ব পাকিস্তান ছিল একসময় শোষিত, বঞ্চিত, অধিকার হারা, সেই তারাই একটা নিজস্ব স্বভূমি গঠন করলাম এবং আমরা নিজেরাই নিজেদেরকে শাসন করা শুরু করলাম 1971 থেকে। সুতরাং এই গৌরবোজ্জ্বল পাঠ থেকে স্বাভাবিকভাবে বাংলাদেশের যারা সিভিল সার্ভেন্ট হবেন, এই দেশের যারা সিভিল সার্ভেন্ট হবেন, তাদেরকে প্রশ্ন করা হবে। এটা খুবই যৌক্তিক। এখানে একটা প্রশ্ন হয়, খুবই কমন প্রশ্ন, যারা ভাইবা ফেস করেছেন তারা জানেন। ডেসক্রাইব দি ইভেন্টস অফ 1757 to 1971। 1757 সাল থেকে 1971 সালের ঘটনা প্রবাহ সম্পর্কে শুনতে চাওয়া হয়। অনেকেই এটা জিজ্ঞেস করে, কারণ আমরা সকলেই জানি আমরা এক সময় স্বাধীন ছিলাম। পলাশির প্রান্তরে স্বাধীনতা সূর্য অস্তমিত যাওয়ার পর 1757 সালে 23শে জুন আমরা স্বাধীনতা হারিয়েছি। এরপর প্রায় 190 বছরের একটি সংগ্রাম মুখর জীবন গেছে আমাদের পূর্বপুরুষদের, যেটা পলাশী যুদ্ধ থেকে শুরু হয়ে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত ছিল। তাহলে এই প্রায় 200 বছরের মেজর ইভেন্টস গুলো কি? যে 1757 সালে যে প্রাইভেট পলাশী যুদ্ধ, 65 এর যে আপনার দ্বৈত শাসনের পলিসি, 1973 যে আমরা পেলাম এটা কি জমিদারি ব্যবস্থা বা এটা কি বলে চিরস্থায়ী বন্দোবস্ত। এরপর হচ্ছে আমাদের 1919 সালের ভারত শাসন আইন, এরপর হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলন, এরপরে হচ্ছে পাকিস্তান আন্দোলন, পাকিস্তান আন্দোলনের পরে আবার আমাদের ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের পরে গিয়ে আমাদের আবার 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালে আমাদের ইতিহাসের প্রধানতম ঘটনা মুক্তিযুদ্ধ। এই সবকিছু সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ভালো ধারণা আমাদেরকে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি লিবারেশন ওয়ার? স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি কি জানেন? আপনার জানা, এই জানা মানে হচ্ছে আপনি নিজের মতো করে জানান, আপনি এই যে ইতিহাসের বিভিন্ন বই পড়েছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আপনি শুনেছেন, আপনার এলাকাকে রিলেট করা, আপনি কোন সেক্টর, আপনার এলাকাটা, আপনার বাড়ি যদি হয় ঢাকায়, তাহলে ঢাকা কত নাম্বার সেক্টরে ছিল, এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, ঢাকা কখন স্বাধীন হয়, এই বিষয়গুলো হচ্ছে রিলেভেন্ট এবং এগুলো বিসিএস ভাইভা বোর্ডের জন্য একেবারে হট টেক কোয়েশ্চেন, মনে রাখবেন। হোয়াট ওয়াজ দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার? আমাদের স্বাধীনতা যুদ্ধের চেতনাগুলো কি ছিল? একটু খেয়াল করবেন, আমরা অধিকাংশই গাইড বইগুলো পড়ি, আমরা গাইড বই পড়তে কাউকে একজনকেও নিষেধ করছি না। যাদের যে বই দরকার আপনি নলেজ পাওয়ার জন্য, গ্যাদার করার জন্য আপনি সেটা পড়েন, তবে সবচেয়ে ভালো হয় কিছু টেক্সট বই পড়বেন। কারণ গাইড বইগুলোতে দেখা হয় যে একটা বইয়ের অনুলিপি তৈরি হয়, কপি তৈরি হয় অন্য বইগুলো, যার ফলে এখানে সঠিকভাবে অনেক সময় প্রথম গাইড বইটাতে যদি ভুল আসে, পরম্পরা প্রত্যেকটা বইতে সেই ভুলগুলো অব্যাহতভাবে থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, মুক্তিযুদ্ধের উপর আমাদের একেবারে বেসিক, আমাদের সিনিয়র রাইটার্স যারা, এক্সপার্ট যারা, তাদের লেখা একটা দুইটা বই পড়ে রাখা। লিবারেশন ওয়ার, আমাদের যে মানবিক মর্যাদা, আমাদের যে ব্যক্তির সাম্য, আমরা যে ন্যায় বিচার, এগুলো প্রতিষ্ঠা করার জন্য যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই বিষয়ে আমাদের খুব ভালো করে জানতে হবে। হোয়াট ইউ নো অ্যাবাউট দি ফাদার অফ দি নেশন? আমাদের স্বাধীনতার, আমাদের বাংলাদেশিদের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমাদের প্রধানতম পুরুষ হচ্ছেন, মহানায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা বলছি ফাদার অফ দি নেশন। কেন উনি ফাদার অফ দি নেশন? দেয়ার আর সাম আদার পিপলস, এখানে অন্য অনেক অনেক ওয়ার হিরো ছিলেন, ওই সময়ের আমাদের বড় বড় নেতা ছিলেন। কেন বঙ্গবন্ধু ছিলেন ইউনিক? কেন তাকে ফাদার অফ দি নেশন হচ্ছে? উনি কিন্তু একদিনে তৈরি হয়নি,
মাত্র 55 বছরের জীবনীতে উনি দেখবেন 1948 থেকে শুরু করে আপনার 71 পর্যন্ত দীর্ঘ 12 বছর ওনাকে জেলে কাটাতে হয়েছে। এবং বাঙালির যে 1947 থেকে শুরু করে 71 পর্যন্ত আমাদের প্রধান প্রধান যে ইভেন্টস গুলো আছে সবগুলোতে অবশ্যম্ভাবী লিডারশিপ ছিল হচ্ছে বঙ্গবন্ধুর হাতে। সুতরাং উনি কিভাবে হাউ হি বিকেম এজ দি ফাদার অফ দি নেশন অফ বাংলাদেশ এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানা রাখতে হবে। এই বিষয়ে বিসিএস ভাইবা বোর্ডে খুব ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করা হয়। 5 নাম্বারটা দেখেন, ডেসক্রাইব দি ইভেন্টস অফ অগাস্ট 1947 to 71। এই পয়েন্টে ফেজ 4 এ প্রথমবার বলেছিলাম 1757 to 1971 এর ইভেন্টস গুলো, আর এখন বলছি এটাকে আরো প্রিসাইজলি বলতে গেলে 47 to 71 47 থেকে 1971 পাকিস্তানের অধীনে যে আমাদের 23 বছরের যে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার যে রাজনীতি বা আমাদের যে স্বাধীনতা সংগ্রাম সে 1952 থেকে শুরু করে 71 এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এখানকার প্রতিটি ইয়ার ওয়াইজ এবং বিশেষ ডেট ওয়াইজ আমাদের ঘটনাগুলো জেনে রাখতে হবে। ডেসক্রাইব দি ইভেন্টস অফ মার্চ ডিসেম্বর 1971, এটা আরেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিসিএস ভাইবা বোর্ডে এটা ব্যাপকভাবে প্রশ্নটা করা হয়, কারণ মার্চ থেকে ডিসেম্বর 1971 এটা হচ্ছে এই দীর্ঘ 9 মাস ছিল আমাদের উত্তাল দিনগুলো। এই সময় ছিল বাঙালির জীবনের সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে উত্তেজনাময়, উৎকণ্ঠার সময়গুলো ছিল আমাদের মার্চ, যখন 26শে মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং 1971 সালের 16 ডিসেম্বর বিকেলে এসে আমরা স্বাধীনতার ফিরে পাই, স্বাধীনতা উদ্ধার করতে পারি এবং নিজেদের বাংলাদেশের স্বাধীনতা লাভ করি। এই সময়টার প্রতিটা ডেট ওয়াইজ ঘটনাগুলো ইভেন্টস গুলো আমাদের মনে রাখতে হবে। টেল সামথিং অ্যাবাউট ওয়ার হিরোজ, আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা আছেন, ইভেন আমাদের যে 7 ওয়ার হিরো, যে বীর শ্রেষ্ঠ প্রতীকপ্রাপ্ত 7 জন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, আমাদের যে বীরোত্তমরা রয়েছেন, বীর প্রতীক রয়েছেন, বীর বিক্রম রয়েছেন, এরা আছেন। প্লাস আপনার এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা যারা, তাদের সম্পর্কে জেনে রাখা দরকার। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি ওয়ার ক্রাইম অ্যান্ড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি অ্যান্ড ইটস পানিশমেন্ট প্রসেস। আমাদের এই সময়ে, আমাদের সবচেয়ে উৎকণ্ঠার, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এই দেশেরই কিছু মানুষ পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছিল। রাজাকার, আল বদর, আল শামস, এই ধরনের অনেক কমিটি গঠন করার পর কিছু লোক পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় এখানে তারাও মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়ে পড়ে। এখন তাদের ওয়ারগুলো, তাদের এই যে অপরাধের বিচার আমরা অনেক বছর দেখিনি। 2009 সালের পর থেকে এসে তাদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়াটা বর্তমানে কোন অবস্থায় আছে, কারা কারা এর মধ্যে শাস্তিপ্রাপ্ত হয়ে আছে, কাদের একটা অন প্রসেস আছে, বা এটার এই যে ট্রাইব্যুনাল গুলো, ট্রাইব্যুনাল 1, 2, এই ট্রাইব্যুনাল গুলো কোন অবস্থায় আছে, এই বিষয়গুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে। টেল সামথিং অ্যাবাউট দি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল 1 and 2, এই যে বললাম ট্রাইব্যুনাল গুলো। ওয়াই ইট ইজ নেসেসারি, মানবতা বিরোধী অপরাধের বিচার করা কেন গুরুত্বপূর্ণ, মানবতা বিরোধী অপরাধ কি, যুদ্ধ অপরাধ কি, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা, এগুলো এই যুদ্ধটা, এই বিচারটা করার মাধ্যমে আমাদের কি লাভ হবে, কেন এই যুদ্ধটা প্রয়োজন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। টেল সামথিং অ্যাবাউট সাম নটোরিয়াস রাজাকারস অফ 1971, এমন হতে পারে আপনার এলাকার রাজাকার অথবা সারা রাষ্ট্রীয়ভাবে যাদেরকে রাজাকার হিসেবে পরিচিত ছিল তাদের সম্পর্কে পরিচিত আছে, তাদের সম্পর্কে আপনি কি জানেন, এই বিষয়ে আপনাকে, বিশেষ করে আপনার এলাকায় যদি এই ধরনের কোনো নটোরিয়াস রাজাকার থাকে তার সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হতে পারে। হাউ ওয়ার ক্রাইম পানিশমেন্ট ইজ রিলেটেড টু দি রুল অফ ল, এই যে ওয়ার ক্রাইম বা আমরা হিউম্যান মানবতা বিরোধী অপরাধ ক্রাইম যেটাই বলি, এই যুদ্ধের এই অপরাধীদের বিচার করাটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কিভাবে সম্পৃক্ত, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। How will you evaluate the international reactions of crime against humanity judgment process? এই যে আমাদের মানবতা বিরোধী অপরাধের বিচার যখন শুরু হলো আমাদের দেশে, আমরা দেখলাম সৌদি আরব থেকে প্রতিক্রিয়া হচ্ছে, পাকিস্তান থেকে প্রতিক্রিয়া হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিক্রিয়া হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়া হচ্ছে, ইন্ডিয়া থেকে প্রতিক্রিয়া হচ্ছে। এই প্রতিক্রিয়াগুলো কি, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলোর কারণটা কি, এটার কনসিকুয়েন্সেসটা কি, সেই বিষয়ে আমাদেরকে জেনে রাখতে হবে। এরপর হচ্ছে ফিফথ পেজে হচ্ছে সাম বেসিক কনসেপ্ট। একটু খেয়াল করেন, আমরা যারা বিসিএস ভাইভাতে যাব তাদের সবাইকেই প্রশ্নগুলো সুনির্দিষ্ট নয়, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, যে কোনো প্রেক্ষাপট থেকে প্রশ্ন হতে পারে। আপনাকে এগুলোর বাইরেও কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে।
যেগুলো চলমান ঘটনা, এটা বিশ্বের হোক বাংলাদেশের হোক, অথবা বাংলাদেশের আমরা কিছু ঘটনা আছে, কিছু সাবজেক্টস আছে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে, জেনে রাখতে হবে, যাতে এই বিষয়ে প্রশ্ন করলে আমরা একটা আনসার করতে পারি, জেনারেল কিছু আইডিয়া যাতে আমরা শেয়ার করতে পারি। এই জন্য আমাদের এগুলো দরকার। এর মধ্যে আমরা বলবো প্রথমে আছে গুড গভর্নেন্স, সুশাসন, কনস্টিটিউশন। আমি 27 দুবার, 28 একবার, 3বার বিসিএস ভাইবা দিয়েছি, 3বার ভাইবা বোর্ডে আমাকে গুড গভর্নেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছে। কনস্টিটিউশন, আমি 2বার ভাইবা বোর্ডে আমি কনস্টিটিউশন সম্পর্কে প্রশ্ন পেয়েছি। ডেমোক্রেসি, আমি প্রথমবার যেবার বিসিএস ইকোনমিক ক্যাডারের জন্য আমি সিলেকশন পাই, সেইবার আমাকে ডেমোক্রেসি সম্পর্কে, আব্রাহাম লিঙ্কন সম্পর্কে, আব্রাহাম লিঙ্কনের যে কোটেশন সে সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সংসদীয় গণতন্ত্রটা কি? সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট কি? সুপ্রিমেসি অফ দি জুডিশিয়ারি কি? পৃথিবীর কোন কোন দেশ আছে যেখানে সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট আছে, আবার কিছু দেশ আছে যেখানে সুপ্রিমেসি অফ দি জুডিশিয়ারি আছে। এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা, এই দুটার ধারণাগুলো কি, মেজর এটা কি বলে, প্রপার্টিজ গুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। রুল অফ ল বলতে কি বোঝায়? রুল অফ ল সম্পর্কে আমাদের কনস্টিটিউশনে কি বলা হয়েছে? কেয়ারটেকার গভর্নমেন্ট কি? আমরা জানি কেয়ারটেকার গভর্নমেন্ট নামে আমাদের এটা সরকার ছিল 1996 থেকে 2008 পর্যন্ত। এই কেয়ারটেকার গভর্নমেন্টের ধারণাটা কি, এটা কতজন ছিল, এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে ছিল, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের জেনে রাখা দরকার। ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকে, কেয়ারটেকার গভর্নমেন্ট তো এক ধরনের ইন্টারিম গভর্নমেন্ট। আবার দেখবেন ইলেকশনের সময় একটা সরকার আমাদের থাকে, শুধু ইলেকশন ফাংশনসটা ডে টু ডে ফাংশন এবং ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য, যাতে ওরা ইয়াকে আমাদের ইলেকশন কমিশনকে সহায়তা করতে পারে, সেই জন্য একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকে, তার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ, 2008 সালের নির্বাচনের সময় বর্তমান সরকার, মহাজোটের সরকার বা আওয়ামী লীগের সরকার ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে আসছিল। এই ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়? ডিজিটালাইজেশন প্রসেসটা বাংলাদেশে কোন পর্যায়ে আছে, কেন ডিজিটালাইজেশনটা দরকার, ডিজিটালাইজড করতে গেলে আমাদের কর্মসংস্থান বা অন্যান্য ক্ষেত্রে কি প্রতিক্রিয়াগুলো হতে পারে, এই বিষয়গুলো আমাদের ধারণা রাখতে হবে। এডুকেশন, মোরালস এন্ড ভ্যালুস, শিক্ষা সম্পর্কে, নৈতিকতা সম্পর্কে, মূল্যবোধ সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে, আইডিয়া কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। বাংলাদেশ এগ্রিকালচার, বাংলাদেশের এখনো পর্যন্ত 70% মানুষ ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনার এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত, এবং আমাদের পূর্বের 2 জেনারেশন গেলে প্রায় দেখবেন অলমোস্ট 90% মানুষ হচ্ছে কৃষির সাথে সম্পর্কিত, কৃষি বেসড ফ্যামিলি। সুতরাং এগ্রিকালচার সম্পর্কে এখনো, এগ্রিকালচার হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে 3rd লার্জেস্ট কি বলে সেক্টর। সুতরাং এই সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখানে 14-15 আসছে, এটা হচ্ছে লেটেস্ট যেটা 2021, সেটা ওয়ার্ল্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমাদের এটা কি বলে, সর্বশেষ বাজেট সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। ভার্ডিক্ট অফ বঙ্গবন্ধু মার্ডার কেস, এটা হচ্ছে এখনো পর্যন্ত দেখবেন ওই কানাডাতে আমাদের বঙ্গবন্ধু হত্যাকারী, স্বঘোষিত হত্যাকারী আছে, কানাডাতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। সুতরাং এদের বিচার প্রক্রিয়াটা কোন পর্যায়ে, ওদেরকে যে নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের যে ডিপ্লোম্যাটিক যে কমিউনিকেশন সেটা কোন পর্যায়ে আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অগাস্ট টু নভেম্বর ইভেন্ট অফ 1975, আমাদের 1975 সালে বঙ্গবন্ধুর দুঃখজনক হত্যাকাণ্ডের পর, মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকে নভেম্বর পর্যন্ত সময়গুলো, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ছিল বাঙালির জীবনে খুবই টার্ময়েল সিচুয়েশন। এই সময়গুলোতে সম্পর্কে 15 অগাস্ট থেকে শুরু করে 7 নভেম্বর পর্যন্ত প্রতিটা ডে টু ডে হিস্ট্রিক্যাল ইভেন্টস গুলো আমাদের জেনে রাখতে হবে। জেল মার্ডার কেস এন্ড ইটস জুডিশিয়াল প্রসেস, এই যে সামনে নভেম্বর মাস আসছে, এই যে জেল মার্ডার কেস সম্পর্কে আমাদের বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠ সহচর ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদের যে হত্যাকাণ্ড, এগুলো সম্পর্কে আমাদের জানে রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ, সেটাকে ড্রিমস না রিয়েলিটি, এটা কি এখনো স্বপ্ন নাকি আমরা রিয়েলিটির পর্যায়ে এটা আসছি? গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট অন বাংলাদেশ, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে গত 2 দশকে সারা বিশ্বের একটা মেজর কনসার্ন। এটা বাংলাদেশ, ওয়ান অফ দি মোস্ট ভালনারেবল কান্ট্রিজ হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি ধরনের প্রতিক্রিয়া এখানে হতে পারে, কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, এই বিষয়ে আমাদেরকে পার্টিকুলার জেনে রাখতে হবে। বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট, গর্ব করার মতো একটা বিষয়, দ্য 2nd লার্জেস্ট কান্ট্রি, রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। সুতরাং কেন বাংলাদেশ সেরা,
এবং বাংলাদেশ লাস্ট একটা রিপোর্টে আসছে পৃথিবীর সেরা 14টি সেরা গার্মেন্টস, যেখানে আপনার স্বাভাবিক পরিবেশ, ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল ইস্যুগুলো রেখে আপনার সেরা 14টির মধ্যে 7টির অধিক গার্মেন্টস হচ্ছে কারখানা হচ্ছে বাংলাদেশের। এগুলো বাংলাদেশের জন্য অবশ্যই পজিটিভ জিনিস, এগুলো সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। ডেভেলপমেন্ট মিরাকল, ডেভেলপমেন্ট মিরাকল হচ্ছে বাংলাদেশে একসময় বলা হতো দুর্যোগের দেশ, এরপরে বাংলাদেশকে ইকোনমিস্ট একবার বলেছিল বাংলাদেশ হচ্ছে নির্বাচনী বছরের সহিংসতার দেশ। বাংলাদেশে হরতাল ছিল, এখন নাই, কমে আসছে, মারাত্মকভাবে কমে আসছে, ভালো ভালো কাজ। এত কিছুর পরে, এত প্রাকৃতিক মানব সৃষ্ট দুর্যোগের পরেও, এত আপনার পলিটিক্যাল আনরেস্টের পরেও বাংলাদেশে কিভাবে পুনঃ অর্থনৈতিক উন্নতি করে যাচ্ছে, প্রতি পদক্ষেপে অর্থনৈতিক গ্রোথ করে ধরে রেখেছে, এই বিষয়টা হচ্ছে বিশ্বের অনেক তাত্ত্বিকের কাছে, ইকোনমিস্টের জন্য এটা একটা মহা বিস্ময়কর একটা বিষয়। সুতরাং কেন এটাকে, তাই তারা এটাকে নাম দিয়েছে, এটা ইকোনমিস্ট পত্রিকার দেওয়া একটা নাম, ডেভেলপমেন্ট মিরাকল। কেন বাংলাদেশকে ডেভেলপমেন্ট মিরাকল বলা হচ্ছে, আমাদের সম্মানিত শিক্ষকরা আপনাদেরকে ক্লাসে আমরা এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এই ব্যাপারে ধারণা দিব, এগুলো নিয়েও আপনাদেরকে ধারণা রাখতে হবে। প্লাস হচ্ছে 6th ফেজ, রিসেন্ট ডেভেলপমেন্ট ইস্যুজ। রিসেন্ট ডেভেলপমেন্ট ইস্যুজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, রিসেন্ট ডেভেলপমেন্ট ইস্যুজে আমাদের কিছু বিষয় আছে, ডেমোক্রেসি ভার্সেস ডেভেলপমেন্ট। আমাদের এখানে দেখবেন 14 এবং 2019 এই ইলেকশনের সময় একটা কন্ট্রাডিকশন আলোচনা হয়েছিল, আমাদের কি ডেমোক্রেসি বেশি প্রয়োজন না ডেভেলপমেন্ট বেশি প্রয়োজন, এই ধরনের একটা ডিবেট আমাদের এখানে তাত্ত্বিক লেভেলে তৈরি হয়েছিল। কোভিড-19 খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি ভাইবাটা যদি আপনার এই মাসে বা নভেম্বরে রিটেনের রেজাল্ট হয়ে যায়, এবং নভেম্বর ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে যদি আপনার ভাইবা হয়, কোভিড প্রশ্ন তো আপনার ভাইবা বোর্ডে থাকবেই, এটা একটা কমন এজেন্ডা হিসেবে নিতে পারেন আপনার ভাইবার জন্য। কোভিড-19 কখন উৎপত্তি হয়েছে, কোথায় উৎপত্তি হয়েছে, কিসের মাধ্যমে উৎপত্তি হয়েছে, এটা কি চায়না ভাইরাস কেন বলা হচ্ছে, এটা কি আসলেই চায়নার ইচ্ছাকৃত, চায়না ল্যাবে ডিজাইন করে তৈরি হয়েছে, নাকি না এটা একটা হঠাৎ রোগ। তারপরে এটা নিয়ে সারা বিশ্বে যে কোটি কোটি মানুষ শনাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে, অর্থনৈতিক একটা দুরবস্থা চলে আসছে, এবং আমাদের যে জীবনযাত্রায়, আমাদের শিক্ষায়, স্বাভাবিক জীবনে, আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে তার যে একটা টেরিফিক যে ইম্প্যাক্ট কোভিড-19 এর, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিভিন্ন ইন্ডেক্স গুলো জেনে রাখতে হবে। রোহিঙ্গা ইস্যু, ইট ইজ অল টাইম এ হট কেক। আমাদের বিশেষ করে 2015-16 সালে যখন ফোর্সফুলি নতুন করে প্রায় 7 থেকে 8 লাখ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকে পড়লো, মায়ানমারের রাখাইনে নির্যাতন, মায়ানমার কর্তৃপক্ষের নির্যাতনের পর, এটা আমাদের জন্য একটা সিরিয়াস ক্রাইসিস, শুধু বাংলাদেশের জন্য নয়, এটা সারা ওয়ার্ল্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্রাইসিসে রূপান্তরিত হয়েছে। সুতরাং রোহিঙ্গা ক্রাইসিসের ইতিবৃত্তান্ত, এটা বাংলাদেশের কক্সবাজারে কোন কোন জায়গায় আছে, তাদেরকে কোথায় সেটেল করার চিন্তা ভাবনা করা হচ্ছে, ওদের সেটেলমেন্ট প্রসেস গুলো কোন পর্যায়ে আছে, এটা নিয়ে মায়ানমার, বাংলাদেশ বা চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ইউএসএ, এদের কন্ট্রিবিউশনটা কি, এদের রোলটা কি, এই বিষয়ে আমাদেরকে জেনে রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ এন্ড দি ওয়ার্ল্ড। সারা বিশ্বের জন্য বাংলাদেশ যে কিছু বিষয়ে রোল মডেল হিসেবে পরিণত হয়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। এই যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়ন কেন প্রয়োজন, বাংলাদেশ নারীর ক্ষমতা ক্ষেত্রে বাংলাদেশের সরকারি উদ্যোগগুলো কি, বেসরকারি এনজিও আদার অ্যাক্টিভিটিস গুলোর ভূমিকা কি, আমাদের ইউনিয়ন পরিষদের যে 3 জন নির্বাচিত মহিলা সদস্য আসেন, এরা 1997 ইউপি ইলেকশনের পর থেকে, এদের কন্ট্রিবিউশনটা কি, আমাদের উপজেলার যে মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, ওদের কন্ট্রিবিউশনটা কি, আমাদের ক্যাবিনেটে যে প্রাইম মিনিস্টার মহিলা, আমাদের অপোজিশন লিডার মহিলা, আমাদের অপোজিশনের আরো কয়েকজন লিডারশিপ মহিলা, আমাদের মন্ত্রীদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্বে, আমাদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে মহিলারা আছেন। সুতরাং বাংলাদেশকে পৃথিবীর অনেক জায়গায় ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে করা হচ্ছে, এবং বাংলাদেশে মহিলাদের যে শিক্ষায় গ্রাজুয়েশন পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা, এগুলোর অনেক গুরুত্বপূর্ণ রোল আছে। আমাদের গার্মেন্টস সেক্টরে যে মহিলাদের অবদান, এগুলো সবকিছু মিলে আমাদের ধারণা রাখতে হবে, আমরা যারা বিসিএস বায়ো বোর্ডে যাব। বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকল, এটা নিয়ে আগে আলোচনা করেছি। অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অ্যাচিভমেন্ট গুলো কি কি, এটা সবসময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন, কারণ বাংলাদেশের কিছু বিষয় আছে যেগুলো গর্ব করার মতো। যেমন বললাম, আমাদের গার্মেন্টস সেক্টর আছে, আমাদের ইউএন পিস কিপিং মিশনে আমাদের কন্ট্রিবিউশন আছে। এরপর ওয়ার্ল্ডের ওয়ান অফ দি 10 ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, বিশ্বের সেরা একজন বিস্ময়কর ক্রিকেটার
সাকিব আল হাসান, যিনি ওয়ানডেতে, যিনি টেস্টে এবং এটা কি বলে ওয়ানডে টেস্ট এবং টি20 সবগুলো ফরম্যাট মিলে চ্যাম্পিয়ন একজন ক্রিকেটার। তিনি আমাদের আশরাফুলের মতো আমাদের একজন অসাধারণ প্রতিভা ছিল ক্রিকেটে, তামিম ইকবালের মতো একজন ওপেনার, এবং সবকিছু মিলিয়ে ক্রিকেটে বাংলাদেশের কন্ট্রিবিউশন, এটা হচ্ছে বাংলাদেশের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। এরপর দেখেন রিসেন্টলি আইএমএফ একটা প্রজেকশন করেছে 2020 এই বছরে বাংলাদেশের গ্রোথ জিডিপি হতে যাচ্ছে 3 পয়েন্ট সামথিং, যেখানে ইন্ডিয়ার হচ্ছে মাইনাস। এবং রাহুল গান্ধী ইন্ডিয়ান অপোজিশন পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি এখানে ইয়েগুলো দেখিয়েছেন, টুইটার করে দেখিয়েছেন বাংলাদেশের ইকোনমিক গ্রোথ কিরকম হচ্ছে, ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ কিরকম হচ্ছে। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমাদের গর্ব করার মতো, আনন্দ করার মতো অনেক হাওতাশা আছে, অনেক জায়গায় আমাদের আরো বেশি ভালো করা দরকার ছিল। কিন্তু এরপরেও পাকিস্তান টেলিভিশনের টক শোতে ইমরান খান পাকিস্তানি প্রধানমন্ত্রীকে যখন ওখানকার বোদ্ধারা বলেন, তাত্ত্বিকরা বলেন বাংলাদেশকে, পাকিস্তানকে সুইডেন বানানোর, নিউজিল্যান্ড বানানোর দরকার নাই, আগে বাংলাদেশ বানান, এটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক তৃপ্তির একটা বিষয়। এবং ভারতে আলোচনা হচ্ছে, আমি মার্চ ফরওয়ার্ডে কয়েকদিন আগে একটা আর্টিকেল শেয়ার করেছি ওয়াশিংটন পোস্টের, সেখানে বলা হয়েছে চায়নাকে ধরার দরকার নাই, ইন্ডিয়ার আগে বাংলাদেশকে রিচ করা উচিত। মানে চায়না তো পরে, আগে ইন্ডিয়ার সাথে, আগে বাংলাদেশের সাথে ফার্স্ট হও, বাংলাদেশের উপরে তুমি উইন করো। এখানে জিডিপি গ্রোথের যে বিষয়গুলো, কারণ ওখানকার যে রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেম এবং সেখানে মনোযোগ দিকে অর্থনৈতিক অবস্থা, যে অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বলতে গিয়ে, অর্থনৈতিক পুনর্জাগরণের কথা বলতে গিয়ে মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, তিনি পরবর্তীতে এসে অর্থনৈতিক অবস্থা তার সময়ে যে ভেঙে পড়েছে ইন্ডিয়াতে, সেগুলোই উপরে তীর্যক এটা উপহাসমূলক কমেন্ট করেছেন রাহুল গান্ধী। তো এই যে অ্যাচিভমেন্ট গুলো, আমাদের জিডিপিটা এত কিছুর পরে আমাদের জিডিপি কেন ঠিক থাকলো, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমাদের ইয়ে করতে হবে, আমাদের জেনে রাখতে হবে। এরপর একটা আছে বাংলাদেশ হেলথ সেক্টর অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ বলতে গিয়ে যেভাবে আমরা বলেছি, এখানে আমাদের আনন্দের তৃপ্তির মতনের জায়গা আছে, কিন্তু আমরা যখন আবার কোভিড-19 এর সাথে ফাইট করতে গেলাম, আমরা দেখলাম যে আমাদের খুবই জনজীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর হেলথ সেক্টর, সেখানে খুবই বিশেষ করে করোনার শুরুতে আমরা খুবই হজবরল অবস্থা দেখেছি। ডাক্তারি ইস্টু রোগীর এটা অনুপাত সমানুপাত নিয়ে আমরা অনেক কাহিনী পড়তাম। এখন আমরা দেখেছি যে সেখানে সরকারি স্বাস্থ্য সেবা বলি, বেসরকারি স্বাস্থ্য সেবা বলি, সবকিছুতে একটা বড় ধরনের কোঅর্ডিনেশন নিয়ে প্রশ্ন উঠেছে, এবং এখানকার যে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং বারবার আমরা দেখেছি এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবং যাই হোক, একটা এখন অনেকটাই মনে হয় নিয়ন্ত্রণে বা অনেকটা কন্ট্রোল এসেছে, বা সরকারের উচ্চ পর্যায় থেকে একটা কঠিন নজরদারি বাড়ানোর পরে আমাদের হেলথ সেক্টর সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, বিশেষ করে কোভিড-19 পরিস্থিতিতে। এরপর হচ্ছে আমাদের ইয়ে সেক্টর সম্পর্কে, এডুকেশন সেক্টর। এই যে এডুকেশন ইন্টারমিডিয়েট পরীক্ষা 1972 সালে মুক্তিযুদ্ধ উত্তর পরিস্থিতিতে, একবার 1972 সালে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছিল, এবং প্রায় 48 বছর পরে এসে কোভিড-19 এর কারণে আমাদের ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আমাদের এডুকেশন সিস্টেমে সেই পরীক্ষা স্থগিত করতে হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের, যেহেতু সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রশ্ন হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা সদ্য স্থগিত করা হয়েছে, ওরা সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এবং প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো ঢাকায় এসে নয়, ডিভিশনাল পর্যায়ে নেওয়া হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের সমসাময়িক ইস্যু, এগুলো নিয়ে আমাদের পড়ালেখা করতে হবে। আমাদের যে শিক্ষা সেক্টরে, যে আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো আজকে 6-7 মাস ধরে টানা বন্ধ, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। শেয়ার মার্কেট ক্রাইসিস, এটা আমরা অনেক দিন ধরে আমাদের একটা পুরনো ক্রাইসিস, শেয়ার মার্কেট, এখানে লক্ষ লক্ষ মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগ করার পর নিঃস্ব হয়ে গেছেন। এরপরে সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে, সেগুলো কোনোভাবেই শেয়ার মার্কেটে এটা বলো আসার কোনো পরিবেশ এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই। এই বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। পদ্মা ব্রিজ ইস্যু, অনেক নাটকের পর পদ্মা ব্রিজ শুরু হয়েছে, এবং আমরা দেখলাম সর্বশেষ এটা এই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলোর মধ্যে পদ্মা ব্রিজের কাজটা যথারীতি এগিয়ে চলেছে, এবং সেখানে 2022-এর মধ্যে পদ্মা ব্রিজটা ওপেন করার চিন্তাটা এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকারি পর্যায়ে রয়েছে। পদ্মা ব্রিজ আমাদের জন্য একটা গর্বের বিষয় হতে পারে। পদ্মা ব্রিজের কার্যক্রম কতটুকু হয়েছে, কতটুকু বাকি আছে, এটা নিয়ে মাঝে মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ব্রিফিং করেন। সুতরাং এই তথ্যগুলো আপনাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। সাকসেস অফ গভর্নমেন্ট, প্রতিটা সরকারেরই নির্বিশেষে সব সফলতা থাকে না, নির্বিশেষে সব ব্যর্থতা থাকে না।
কিছু সফলতার দিক থেকে, কিছু ব্যর্থতার দিক থেকে। কেন সে সফল, কোন কোন সেক্টরে সফল, সে বিষয়ে আপনাকে যেন বলতে হলে আপনি বলতে পারেন। কোন কোন বিষয়ে ব্যর্থ অথবা কোন কোন বিষয়ে সফলতা পাওয়া যায়নি, সেই বিষয়গুলো সম্পর্কে মনে রাখবেন। নির্বিশেষে আপনি সফল 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 বলা, এটা কিন্তু আপনার পার্সোনালিটির জন্য ভালো লক্ষণ নয়। আপনি যদি কোনো ফেলিওর থাকে, নিশ্চয়ই থাকবে, সেই ফেলিওর সম্পর্কে আপনি টু দি পয়েন্ট আলোচনা করার জন্য আপনাকে ক্যাপাসিটি, আপনাকে সে নলেজ রাখতে হবে, সেটা বলার মতো স্ট্রেংথ আপনার থাকতে হবে। প্রসপেক্ট অফ বাংলাদেশ এন্ড ইটস সিটিজেন। বাংলাদেশের প্রসপেক্ট কি? বাংলাদেশে দেখবেন একটি জমিতে মাটি হচ্ছে খুবই উর্বর, একই জমিতে আমরা অনেক ধরনের ফসল, অনেক ধরনের শাকসবজির চাষ একই সাথে দেখছি। বাংলাদেশের প্রসপেক্ট খেয়াল করেন। আমাদের নাগরিকরা বহির্বিশ্বে, আপনার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলেন, উনি সারা বিশ্বে এক ধরনের বাংলাদেশকে ইন্টেলেকচুয়াল যে সোসাইটি, বিজনেস আইডিয়ার যে সমাজ, বিশ্ব ব্যবস্থা, সেখানে উনি লিড দিচ্ছেন। আমাদের সদ্য প্রয়াত ফজলে হাসান আবেদ স্যার, ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা, উনি সারা বিশ্বের জন্য, এই দুইজন ভদ্রলোক মাইক্রো ক্রেডিট আন্দোলনের পথিকৃৎ পুরুষ সারা ওয়ার্ল্ডের জন্য। সোশ্যাল বিজনেস দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সারা বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছেন। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার লিডারশিপের জন্য সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সমাদৃত হচ্ছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ইউএন পুরস্কার গুলো পাচ্ছেন। এগুলো হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকের জন্য, বাংলাদেশের জন্য কৃতিত্ব। প্লাস হচ্ছে আমাদের যে পরিশ্রমী মানসিকতা, আমাদের যে সহিষ্ণু মানসিকতা, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে এই যে আমি বললাম পিস কিপিং মিশনে বললাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বললাম, আমাদের মহিলাদের কন্ট্রিবিউশনের কথা বললাম, আমাদের এক্সপোর্ট মার্কেট, প্রায় 1 কোটি মানুষ বহির্বিশ্বে শ্রমিক হিসেবে কাজ করছে এবং এটা প্রতিনিয়ত বাড়ছে। এই বিষয়গুলো। লো মিডিয়াম ইনকাম কান্ট্রি, আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়ে আছি। নিম্ন মধ্যম আয়ের দেশ বলতে কি বোঝায়? নিম্ন মধ্যম আয়ের দেশ হলে এটা সুবিধা কি, অসুবিধা কি, বা মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য আমাদের পরবর্তী কি কি করণীয় আছে, এই বিষয়গুলো। হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান মানব পাচার সম্পর্কে জানতে হবে। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া, যেটা 2011 সালে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পাদিত হয়েছিল, মানে আমাদের সরকার এবং ভারতের সরকারের মধ্যে সম্পাদিত হয়েছিল, সেটা সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন রাখতে হবে। যারা শুনছেন এই প্রশ্নগুলো, আমি আজকে সময়ের ইয়ার জন্য আমার আজকের ক্লাসের পরে 41তম বিসিএস এর একটা ক্লাস আছে, সেই জন্য আমি বলে যাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা নেবেন, আমি প্রশ্নগুলোর উত্তর দিব। প্লাস হচ্ছে যারা পরবর্তীতে ক্লাস নিতে আসবেন, তাদেরকে আপনাদের প্রশ্নগুলো সম্পর্কে জানাবো এবং আশা করি আপনারা উত্তরগুলো পাবেন। 6th ফেজ, এরপরে হচ্ছে আমার 7th ফেজ। আমি আলোচনার শেষের দিকে চলে আসছি, হয়তো আর মিনিট 10 মতো আলোচনা করব সাকুল্যে মিলে। 7th ফেজে দেখেন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, আমাদের যে সমসাময়িক বিশ্ব ব্যবস্থা, সমসাময়িক যে বিশ্ব, এখানে প্রথমেই উল্লেখ করেছি কোভিড-19। আগেও আমাদের এর আগে ন্যাশনাল ইস্যু যে ছিল, এটা শুধু ন্যাশনাল নয়, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যুস। সারা বিশ্বের সবচেয়ে বড় বাজওয়ার্ড, বাজ সাবজেক্ট, সারা বিশ্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন কোভিড-19। কোভিড-19 সম্পর্কে দেশীয় প্রেক্ষাপটে এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে আমাদের কোভিড-19 সম্পর্কে জানতে হবে। তালিবান মিলিটেন্ট, খুব ইন্টারেস্টিং একটা নিউজ আমরা গত কয়েকদিন আগে পড়েছি। বর্তমানে তালিবানরা নাকি ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক। তালিবান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু, একসময় তাদেরই মানে অভিযোগ আছে তারাই তাদেরকে তালিবানদের উত্থানের পিছনে কারিগর ছিল। আবার সেই তালিবানদের সাথে ওই দেশে ওরা যুদ্ধ করলো, নাস্তানাবুদ করলো আফগানিস্তানকে। আবার বর্তমানে সে তালিবানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আতাত হচ্ছে, সমঝোতা হচ্ছে, আবার ওরা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছে। এই ধরনের নিউজ আসছে মিডিয়াতে। তালিবান ইস্যুজ একটা হটকেক, পরীক্ষার জন্য মনে রাখবেন। কাশ্মীর ক্রাইসিস, বিশেষ করে এটা বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটা রাজ্য ছিল, সেই বিশেষ মর্যাদাটা গত বছর নরেন্দ্র মোদীর সরকার তুলে দিয়েছে। জানার পরে কাশ্মীরে একটা আনরেস্ট পরিস্থিতি গত প্রায় বছরখানেক ধরে চলে আসছে। কাশ্মীর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এ বিষয়ে আমাদের ধারণাগুলো, এটা ক্রাইসিসের উৎপত্তি কোথায়, কাশ্মীর সংকট কেন হয়েছিল, এটা নিয়ে ইউএন রেজুলেশনস গুলো কি, পাকিস্তানের বক্তব্য কি, ইন্ডিয়ার বক্তব্য কি, আমাদের কোন স্ট্যান্ড আছে কিনা বাংলাদেশের, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আশা করি ফরহাদ স্যার বা আমাদের পররাষ্ট্র ক্যাডার নিয়ে আরো যারা কথা বলতে আসবেন, তাদের কাছ থেকে আপনারা এই বিষয়গুলো অনেক ভালো করে জানতে পারবেন। ইউএস চায়না রিলেশনশিপ, রিইনভেন্টিং মায়ানমার একটা আজকে থেকে কয়েক বছর আগে মায়ানমার হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে একেবারেই অনালোচিত একটা নাম ছিল, এখন আলোচিত একটা নাম রোহিঙ্গার কারণে। আবার রাখাইন প্রদেশে যে গ্যাসের যে উত্তোলন এবং সমুদ্র, বাংলাদেশের সাথে যে সমুদ্র বিরোধ,
সবকিছু নিয়ে, এবং চায়না রাশিয়া কেন্দ্রিক ইন্ডিয়া কেন্দ্রিক যে মায়ানমারের কয়েকদিন আগে আমরা দেখেছি ভারত মায়ানমারকে সাবমেরিন দিচ্ছে, হ্যাঁ, সবকিছু মিলে মায়ানমার আবার অং সান সুচিকে বন্দি রেখেছিল, অং সান সুচি আবার তাদের প্রধান উপদেষ্টা সরকারের, সবকিছু মিলিয়ে মায়ানমারের যে একটা নতুন রোল আঞ্চলিক প্রেক্ষাপটে এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে তাদের নিয়ে যে আলোচনা, সেই বিষয়ে আমাদের জানতে হবে। ইরান ক্রাইসিস, এটা আমরা একেবারে অনেক বছর ধরেই দেখছি। ইরান এবং ওয়েস্টার্ন, ইরান এবং মিডল ইস্টের আদার কান্ট্রিজ গুলোর মধ্যে কিছু ক্রাইসিস সবসময় চলমান থাকে, সবসময় বর্তমান থাকে। সেই বিষয়গুলো সম্পর্কে এই যে নিউক্লিয়ার ডিল ছিল 6 জাতির সাথে, 6 জাতি এবং ইরানের, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেখান থেকে সরে যায়, এরপর আবার ইরানে হামলা হয়, ইরানে কমান্ডার সুলেমানকে হত্যা করার পর আবার পাল্টা আক্রমণ করে ইরান মার্কিন স্থাপনায় ইরাকে, এই সবকিছু মিলে ইরান ক্রাইসিসটা ইম্পর্টেন্ট। রাশিয়া ওয়েস্টার্ন কনফ্লিক্ট, রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের যে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ইত্যাদি দেশগুলোর সাথে যে বিরোধ, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সিরিয়া ক্রাইসিস, গত প্রায় 10-15 বছর ধরে সিরিয়া ক্রাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান তো আছেই, পাকিস্তান, তালিবান, ইউএসএ, ইন্ডিয়া, আর্মি, আইএসআই, জুডিশিয়ারি, ইমরান, সবকিছু মিলে এখন ইমরান অপোজিশন মার্চ হয়ে গেছে। সবকিছু মিলে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভাইবোনের জন্য। ইউএস ইলেকশন 2020, এখন যে সামনেই যারা ভাইবা দিবেন, রিটেন রেজাল্ট যদি এই মাস বা নভেম্বরে হয়, ইমিডিয়েটলি যারা ভাইবা ফেস করবেন তাদের জন্য ইউএস ইলেকশন 2020 খুবই ইম্পর্টেন্ট। এখানে রিপাবলিকান কারা, ডেমোক্রেট কারা, তাদের নির্বাচনী ইস্যুস গুলো কি, তাদের এজেন্ডা গুলো কি, কারা জিততে যাচ্ছেন, নির্বাচন হয়ে গেলে কারা জিতেছেন, এটার ইম্প্যাক্টটা ওয়ার্ল্ডের জন্য কি হবে, সাউথ এশিয়ার জন্য কি হবে, স্পেসিফিকলি বাংলাদেশের জন্য তাদের ফরেন পলিসিতে কোনো রূপান্তর বা পরিবর্তন হতে পারে কিনা, ইত্যাদি বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আশা করি হয়তো 27 তারিখে আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের একটা প্রোগ্রাম আছে, সেশন আছে আমাদের মাস ফরওয়ার্ডের পেজে, সেখানে আমাদের খুবই চমকপ্রদ কিছু ঘোষণা আপনাদের থাকতে পারে। আমরা ইউএস ইলেকশন নিয়ে বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ দুইজন অতিথির কাছ থেকে, সম্মানিত অতিথির খুবই জায়ান্ট ডিসকাশনের কাছ থেকে আমরা আশা করি ইউএস ইলেকশন সম্পর্কে কমেন্টারি নিতে পারবো। একটা হচ্ছে 1 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন হবে 3 নভেম্বর, আর আমরা 1 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে ইকোনমিক মিনিস্টার ছিলেন আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার। আমরা স্যারকে ইনভাইট করে রেখেছি, স্যার যদি আমাদেরকে সময় দিতে পারেন, আমরা ইউএস ইলেকশন যে ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের, বারাক ওবামার ইলেকশন ক্যাম্পেইন উনি দেখেছেন, নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, উনি এসে কথা বলতে পারবেন। এরপর ইলেকশনের পরে 5 তারিখ আমাদের একজন হেভিওয়েট একজন ডিসকাশনকে আমরা পাবো আশা করি ইনশাআল্লাহ। আমরা 27 তারিখ শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার আপনাদেরকে ঘোষণা দিতে পারেন। আমরা ইলেকশন উত্তর সেটা নিয়ে একটা কমেন্টারি নেওয়ার চেষ্টা করব একেবারে খুব টপ মোস্ট ইন্টেলেকচুয়াল পর্যায় থেকে। ইসরায়েল অ্যাগ্রেশন ইন প্যালেস্টাইন, এটা হচ্ছে সেই 1948 থেকে শুরু করে বর্তমান প্রায় গত 70 বছর একটা নিয়তি হয়ে গেছে প্যালেস্টাইনের জন্য ইসরায়েলি অ্যাগ্রেশন ফেস করা। এটা সবসময় একটা ভাইবোনের হটকেক। ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনস, ইউএনও আছে, ইউএন অর্গানাইজেশনস আছে, ওআইসি আছে, এটা কি বলে নেটো আছে, বিভিন্ন যে জোট, মহাজোট, পাল্টা জোট, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে, ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ এপেক, ওপেক, এই ধরনের অর্গানাইজেশন গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বাংলাদেশ এন্ড দি ওয়ার্ল্ড, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কি? একটা হচ্ছে মানে বাংলাদেশ আসপেক্ট থেকে বাংলাদেশ বাইরের বিশ্বকে কিভাবে দেখে, আর একটা হচ্ছে বাইরের বিশ্ব বাংলাদেশকে কিভাবে দেখে। এই দিক থেকে, এই দুই দিক থেকে বাংলাদেশকে দেখা, এবং বাংলাদেশ এটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, হ্যাঁ, এরপরে হচ্ছে এখন বাংলাদেশ বিভিন্ন জায়গায় ইকোনমিক ডিপ্লোমেসি মানে কি, ফরেন বিনিয়োগ আনার জন্য এখন বাংলাদেশ দেখা যায়, আমরা শুনি মালদ্বীপে সাহায্য পাঠায় বাংলাদেশ, জাপানে বাংলাদেশ সাহায্য পাঠায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রাইসিসে বাংলাদেশ সাহায্য পাঠানোর প্রস্তাব দেয়। তার মানে হচ্ছে আমাদের ভূমিকার, বাংলাদেশের অবস্থানের যে উত্তর যে পরিবর্তন এবং ডেভেলপমেন্ট হচ্ছে, সেই বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে। কার্বন ডিপ্লোমেসি বর্তমান বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কার্বন ডিপ্লোমেসি সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, ইকোনমিক ডিপ্লোমেসি, আইএসআইএস, এটাও একেবারে গত 8-10 বছরে বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন নেতিবাচক করতে। রিফিউজি প্রবলেম সারা বিশ্বের জন্য এটা একটা আলোচিত সমস্যা। ইমিগ্রেশন প্রবলেম অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য যে হুমকিগুলো হচ্ছে পৃথিবীর দেশে দেশে,
এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পলিসি, সেটা আবার ফেডারেল কোর্টে আটকে যাওয়া, বিভিন্ন গোত্রে বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের লোকগুলোর জন্য কিছু রুলস তৈরি করা, এবং ভারতে যে আসাম এই ধরনের কয়েকটা প্রদেশে নাগরিকত্ব বিল নিয়ে আসা, এবং সেখানে হচ্ছে বাইরের পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে সংখ্যালঘু হলে তারা ইন্ডিয়াতে গেলে তাদের জন্য বিশেষ সুবিধার বিধান, ইত্যাদি ইত্যাদি যে ক্রাইসিস গুলো আছে, এবং বাংলাদেশ ইন্ডিয়া যে রিলেশনশিপ সেগুলো যে কখনো বাড়ে কখনো কমে, তার যে উষ্ণতা এবং শীতলতা, এগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা আশা করি আমাদের ক্লাসে আমাদের সম্মানিত বিদগ্ধ আলোচক যারা থাকবেন, আমাদের শ্রদ্ধেয় ফরহাদ স্যার আছেন, বিসিএস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত ডিজি মহোদয় ফরহাদ স্যার এই বিষয়ে ক্লাস দিবেন। আরো কয়েকজন এক্সপার্ট আছেন যিনি পররাষ্ট্র ক্যাডার সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন। এরপর আরো যারা এক্সপার্ট থাকবেন, আমাদের সম্মানিত আলোচক থাকবেন, তাদের কাছ থেকে আমি যে বিষয়গুলো আজকে আপনাদেরকে আলোচনার সূত্রপাত করেছি বা মেনশন করেছি, আলোচনা বললে ভুল হবে, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা তাদের কাছ থেকে পাবো। এখন খেয়াল করেন, 8th ফেজ, আজকে লাস্ট ফেজটা হচ্ছে ওরাল অথবা স্পোকেন ইংলিশ আর বাংলা। একটু খেয়াল করেন, আমরা সবাই স্পোকেন ইংলিশ নিয়ে ব্যস্ত হয়ে যাই। স্পোকেন ইংলিশ এটা এটা খুব একটা বড় ধরনের একটা আইটেম হয়ে গেছে, স্পোকেন ইংলিশ শেখা। আমরা খেয়ালই করি না আমাদের স্পোকেন বাংলাটাও দরকার। আপনি ভাইবা বোর্ডে যখন যাচ্ছেন, আপনি শুধু যে ইংরেজি বলবেন তা নয়, আপনাকে একটা শুদ্ধ অপেক্ষাকৃত শুদ্ধ বাংলায় আপনাকে প্রশ্ন ফেস করতে হবে, উত্তর করতে হবে, আপনাকে কোনো একটা প্রেজেন্টেশন দিতে হবে সুন্দর বাংলায়, সাবলীল বাংলায়। সুতরাং বলার ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা দুইটা বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে। তো মনে রাখবেন, এটিকেট অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ফেসবুকে আমার পড়া সেরা লার্নিং গুলোর সেরা সবচেয়ে পড়ালেখার যে পয়েন্টস গুলো, তার মধ্যে একটি হচ্ছে, একটা ফেসবুকে একটা লাইন পড়েছিলাম এরকম, মানুষের কথা শিখতে লাগে 2 বছর, কিন্তু কোন কথাটি কোথায় বলতে হবে সেই কথাটি শিখতে সময় লাগে সেই কথাটি শিখতে সময় লাগে সারা জীবন। কথাটা একটু খেয়াল করেন। এটিকেট অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মানে শিষ্টাচার বাংলায় যেটা বলে। আমি প্রায়শই আমি মাঝে মধ্যে চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে যে এটিকেট সেগুলো নিয়ে টুকটাক দিয়ে একটা লেখার জন্য। সেখানেও আপনারা দেখবেন আমরা বিশেষ করে ফেসবুকের দুনিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় এটিকেট নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু এই বিষয়টার ব্যাপারে খুবই দুর্বল। এই শর্টকাট করতে আমরা এমন করেছি, আমরা সিনিয়রদের কাছে গিয়েও এই শর্টকাট করতে যাই, এবং তারা আমাদেরকে ভুল বুঝেন। হয়তো আমাদের ইন্টেনশন নয় যে তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা, কিন্তু আমাদের ভয়েসের জন্য, আমাদের ওয়ার্ডিং এর জন্য, আমাদের শিষ্টাচার নিয়ে ওরা প্রশ্ন তোলেন এবং বিরক্ত হন। শিষ্টাচার নিয়ে সবাইকে এখন থেকে, বিশেষ করে যারা 48 বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, আমি আপনাদের সকলকেই বলবো আপনারা খুব বেশি মনোযোগী হবেন। টেলিফোন এটিকেট আছে, সোশ্যাল মিডিয়া ইউজ এটিকেট আছে, এরপর আমাদের সামাজিক যে মিথস্ক্রিয়া, আমাদের যে আমরা স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, ইনস্টিটিউশনে যাচ্ছি, সেখানে আমাদের অ্যাটিটিউড কিরকম হওয়া উচিত, আমাদের কাছ থেকে প্রত্যাশা কি করে, আমার সেই প্রত্যাশার বিপরীতে আমার অনুকূলে আমার রেসপন্স কি হওয়া উচিত, ইত্যাদি। ড্রেস আপ, এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ আমরা জানি বর্তমান সময়ে যে ছেলেমেয়েরা যারা প্রিলিমিনারি পাস করেছে, রিটেন পাস করেছেন, মার্জিত পোশাক। এখন মার্জিত পোশাক এটার কে কিভাবে বুঝছেন সেটা হচ্ছে বিষয়। এটা কি সাদা না কালো না লাল না কি, কোন ড্রেসে আপনাকে ভালো লাগে সেই ড্রেসটাই হচ্ছে মার্জিত পোশাক। সাবলীল পোশাক, ফুল হাত শার্ট পরা পোশাক। খুব গরমের দিনে যদি ভাইবা দেন, এপ্রিল মাসে যদি ভাইবা দেন, সেখানে হাফ শার্ট হলেও কোনো সমস্যা নাই। ড্রেস আপ ইত্যাদি বিষয় নিয়ে খুব টেনশন করার দরকার নাই। ওভারঅল যেটা আপনাকে সুন্দর, শোভন, মার্জিত ভাবে উপস্থাপন করে সেটাই হচ্ছে ড্রেস আপ। কার্টেসি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলি, ফেসবুকে যখন আপনি একজন সিনিয়রকে তার কোনো পোস্টে, তার কোনো কমেন্টে যখন কাউকে থ্যাংক ইউ দিবেন, TNX, থ্যাঙ্কস, এটা হচ্ছে কার্টেসির একটা খেলাফ। আপনাকে সিনিয়র একজনের কাছ থেকে আপনি কোনো প্রশ্ন করেছেন, তিনি তাকে আপনার উত্তর দিয়েছেন, এরপর আপনি চুপ হয়ে গেলেন, এটা আপনার কার্টেসির ঘাটতি। আপনি একটা রেসপন্স দেন, থ্যাংক ইউ বলেন। সিনিয়র হলে তাকে থ্যাংক ইউ বলে শেষ করবেন না, উনি কি থ্যাংক ইউ ভাই না থ্যাংক ইউ স্যার কে, সেটা উল্লেখ করুন। TNX, থ্যাঙ্কস হয় না, TNK, থ্যাঙ্কস হয় না। অথবা আপনি সিনিয়রকে শুধু থ্যাংক ইউ বলেন, তাও হবে না। আপনি সেখানে পোলাইটনেস ধরে রাখুন, তার সম্বোধনটা আপনি উল্লেখ করুন। যদি আপনার সিনিয়র হলে একরকম,
বন্ধু হলে একরকম, সিনিয়র সহকর্মী হলে একরকম, স্যার হলে একরকম, ছোট ভাই বোন হলে, জুনিয়র হলে তাদের জন্য একরকম। আপনার উচ্চানামা থাকবে, এখানে মনে রাখবেন। ভোকাল অথবা সাউন্ড, সেটাই বলি, ভালোভাবে সাবলীল বাংলায়, সাবলীল ইংরেজিতে স্পষ্ট উচ্চারণে কথা বলতে পারা একটা মানুষের অনেক বড় শক্তি, মনে রাখবেন। বাদল সৈয়দ স্যার যখন কথা বলে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি। কেন শুনি? কারণ ওনার কথার প্রতিটা শব্দ আমাদের কানে পৌঁছায়, ওনার শব্দের প্রতিটা টিউনিং আমাদের কানে পৌঁছায়। তাহলে আমাদের গুলোও যেন সেরকম হয়, সেরকম না হোক, আরো ভালো হয়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে, মনে রাখবেন। ভালো সাউন্ড করা, ভালো ভোকাল, মিনমিন করা স্বভাবের লোককে কেউ পছন্দ করে না, ঘরেও না বাইরেও না। সুতরাং আপনার ভোকাল যেন স্ট্রং হয়। এই ভোকাল স্ট্রং করার জন্য আমি এটা পরামর্শ দিই, যারা ভাইবা পরীক্ষা ফেস করবেন, আমাদের অসামান্য 3জন বিদ্রোহী কবি আছেন বাংলা সাহিত্যে। আধুনিক যুগে শুরু হয়েছে যার হাত দিয়ে, মাইকেল মধুসূদন দত্ত, তার লেখাগুলো অনেকে বলতে পারেন কঠিন। তাহলে আসেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, বিদ্রোহের কবি, যেভাবে বলি চেতনার কবি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আপনি অনর্গল সবসময় বলতে থাকেন, আওড়াতে থাকেন, আমরা সাউন্ড এমনি হয়ে যাবে, আপনার ভোকাল এমনিতেই স্পষ্ট হয়ে যাবে। আমাদের আরেকজন কবি আছেন সুকান্ত। এই যে কবিদের বই, বা আপনি যখন কিছু একটা পড়ছেন বাসায়, সেটা যেই হোক, গল্পের বই, সাহিত্যের বই, উপন্যাসের বই, কবিতার বই, আপনি বড় বড় করে শোনান, বড় বড় করে পড়েন। আপনার কানকে আপনি স্পষ্ট করে আপনার প্রতিটা শব্দ উপহার দেন, আপনার কান যেন শুনে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারে, এই শব্দটা ভালো হয়েছে, এই শব্দটা ভালো হয় নাই, এই শব্দটা এরকম হওয়া উচিত। এই ফিডব্যাকটা বাইরের থেকে নেওয়ার দরকার নেই, আপনি নিজের কান থেকে আপনি ফিডব্যাকটা নেন। সুতরাং কারণ আপনি যখন পাবলিক সার্ভিস কমিশনের ভাইবা বোর্ডে ফেস করবেন, ওদের থেকে আপনার 4-5 ফিটের একটা ডিস্টেন্স থাকবে। সুতরাং আপনার আওয়াজটা, আপনার ভলিউমটা যদি বেশি ছোট হয়, এটা তাদের কাছে রিচ করবে না। তারা যদি আপনাকে বলে আবার বলেন, এটা কিন্তু আপনার জন্য একটা প্রবলেম। সুতরাং আপনি একটু এই সময়ের জন্য ভাইবা দেওয়ার আগ পর্যন্ত আপনি প্রয়োজনে কিছুটা বাচাল হন, বন্ধু বান্ধবের কাছে গেলে ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট হন, নিজেকে এক্সপ্রেস করুন, কথা বলুন, নিজেকে তুলে ধরুন। এই বিষয়গুলো আপনার সামনে ভাইবা বোর্ডে আপনাকে অনেক বেশি কাজ দেবে বলে আমি মনে করি। লভিং, ইয়েস অর নো, আমরা আপনাদেরকে বলবো মার্চ ফরওয়ার্ড। এটা প্রথাগত কোনো কোচিং সেন্টার নয়, আমরা বলেছি আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন অফিসার, ভালো মানুষ তৈরির জন্য আমরা চেষ্টা করি। এটা আমাদের একটা এই চেষ্টার মূল থিম হচ্ছে এটা। সুতরাং লবিং থাকে কি থাকে না এই প্রশ্নেও আমরা যাব না, আমরা বলবো যে লবিং অনৈতিক, লবিং না। এবং আমাদের সমাজে যেটা লবিং বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে অনেকটাই হচ্ছে নেতিবাচক করতে, এবং অনৈতিকতা বা লবিং এর মাধ্যমে বিসিএস ক্যাডার অফিসার হয়, এই ধারণা গত 14টি বছর নিরবচ্ছিন্নভাবে এই ফিল্ডে থেকে আমার মনে হয়েছে এগুলোর কোনো সত্যতা নেই। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এটা। আমি থাউজেন্ডস অফ বিসিএস ক্যাডার অফিসারের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল, ওরা যখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ক্যাডার অফিসার হচ্ছে আপনাদের মতোই। আমি দেখেছি এরা কোয়ালিফিকেশন দিয়ে, ভালো পরীক্ষা দিয়ে এই বিজয়গুলো, এই অর্জনগুলো ওরা ছিনিয়ে এনেছে। এখানে লবিং এর কোনো ভূমিকা আমি দেখি নাই। ফোন এটিকেট, এটা হচ্ছে ওই এটিকেটের মতো একটা বিষয়। ফোনটা আপনি যখন কারোর সাথে ফোন করেন, হুট করে সিনিয়র কাউকে কাজের কথা না বলে আগে আপনি একটু কুশল বিনিময় করবেন, ফ্রি আছে কিনা দেখবেন। আপনার ক্লোজ রিলেটিভ হোক, এরপরও আগে উনি ফ্রি আছে কিনা দেখবেন। এমন হতে পারে আপনি যখন ফোন করেছেন উনি গাড়ি থেকে নামছেন, গাড়ি ভাড়া দিচ্ছেন, এমন হতে পারে উনি রাস্তা পার হচ্ছেন। সুতরাং আপনি ফোনটা কখন করছেন, ওনার কোন সময়, রাতের 11টায় করছেন না হঠাৎ করে ওনার বিশ্রামের সময় করছেন, কখন করছেন একটু খেয়াল করেন। এরপর কোনো আত্মীয়ের বাসায় এখন হুট করে চলে যাওয়াটা অনেকেই মনে করে যেটা অসৌজন্যমূলক, একটা ফোন করে যাওয়া, একটু জানিয়ে যাওয়া, সে যেন অপ্রস্তুত না হয়। আপনি তার বাসায় গেস্ট হিসেবে গেলেন, তিনি বের হয়ে যাচ্ছেন, ওই সময় গিয়ে তাকে বিব্রত না করে নিজেও বিব্রত না হন। সুতরাং এই বিষয়গুলো যারা ভাইবা দিবেন বিশেষ করে তারা একটু মনে রাখবেন। মোহাম্মদ সাদিক স্যার ভাইবা বোর্ডের কিছু এটিকেট সম্পর্কে দিয়েছেন, ফেসবুকে এগুলো পাওয়া যায়। আমার চোখে আবার পড়লে আমি মার্চ ফরওয়ার্ডে ভাইবার ক্যান্ডিডেটদের জন্য এটা শেয়ার করব। আর আমরা সবসময় আপনাদের জন্য এই সিনিয়র অফিসার, আমি একটু ভাইবার সম্পর্কে একটু বলি, আমাদের মার্চ ফরওয়ার্ডের ভাইবা কোর্স প্ল্যান সম্পর্কে একটু বলি। 30টি পূর্ণাঙ্গ ক্লাস আপনাদেরকে দেওয়া হবে, যেগুলোর লেংথ হবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সবগুলো ক্লাস অনলাইনে হবে, মার্চ ফরওয়ার্ডের পেজ থেকেই হবে, পেজ আপনাদের প্রাইভেট গ্রুপেই হবে। নভেম্বর এই মাসের ক্লাসগুলো, এই যে কয়েকটি ক্লাস, অক্টোবরের যে কয়েকটি ক্লাস, এগুলো ফেসবুক লাইভে হবে। নভেম্বর থেকে আপনাদের ক্লাসগুলো হচ্ছে বিসিএস 40th বিসিএস ভাইবার জন্য গ্রুপ হবে, গ্রুপে এটা ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে।
এবং আপনাদেরকে যে শিটস গুলো দেওয়া হবে 30টা ক্লাসে 30টা শিট দেওয়া হবে, ওই শিটগুলো আপনাদেরকে গ্রুপে আপলোড করা হবে, আপনারা সকলে পেয়ে যাবেন। আর যারা মার্চ ফরওয়ার্ডে বিসিএস ভাইবা প্রোগ্রামে ভর্তি হতে চান, রেজিস্ট্রেশন করতে চান, তাদের জন্য বলি আমরা 500 টাকা, এটা হচ্ছে আমাদের খরচের তুলনায় খুবই সামান্য। এখানে আমাদের অনেক ভর্তুকি দিতে হবে, কারণ আমরা 30টা ক্লাসের, এরা খুব এক্সপার্ট টিচাররা, নিজেদের ফিল্ডে খুবই এক্সপার্ট, খুবই অ্যাডভান্সড ডেভেলপড ফ্যাকাল্টিরা ক্লাস নেবেন আপনাদের এখানে। সরকারের শীর্ষ আমলারা, অবসরপ্রাপ্ত বা বর্তমান আমলারা ক্লাস নেবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ের লোকরা ক্লাস নেবেন, আমাদের রিসোর্স পার্সনের মধ্যে যে দুই একজন খুবই সিনিয়র তারা ক্লাস নেবেন। এরপরে হচ্ছে আপনাদের 30টা লেকচার শিট দেওয়া হবে, পূর্ণাঙ্গ লেকচার শিট, সেগুলো আপনাদের জন্য খুব পরিকল্পনা করে আমরা বানিয়েছি, আপনাদের খুবই কাজ দেবে বলে আমরা মনে করি। এরপর হচ্ছে এগুলো একটা পর্যায়ে গিয়ে আমরা আপনাদের জন্য 2টা মক ভাইবা, এর মক ভাইবা যদি অফলাইনে নেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করব নেওয়ার জন্য, অফলাইনে যদি আমার জন্য ডিফিকাল্টিজ ফেস করি করোনা ইত্যাদি সবকিছু মিলে, সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের 2টা মক ভাইবা সেশন, যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন মার্চ ফরওয়ার্ডে রেজিস্ট্রেশন করবেন, সকলের জন্য আমরা খুবই সিনিয়র পর্যায়ের এক্সপার্টদেরকে নিয়ে, যারা পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন সময় পরীক্ষা কন্ডাক্ট করে আসছেন, দায়িত্ব পালন করে আসছেন, এই ধরনের এই পর্যায়ের লোকজন আপনাদের, আমি বলেই দিলাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ, এরপর হচ্ছে আমাদের 2-1 সিনিয়র ফ্যাকাল্টি যারা তাদের রিলেভেন্ট ফিল্ডগুলোতে খুবই রিচ, এরপর হচ্ছে শীর্ষ আমলারা যারা বিসিএস ক্যাডার অফিসার হিসেবে একটা খ্যাতির একটা জায়গায় একটা পজিশনে পৌঁছেছেন, সেই সমস্ত লোকরা এখানে ক্লাস নেবেন। পাশাপাশি আমাদের 12টা মোটিভেশনাল সেশন আগামী 3 মাসে, 12টা মোটিভেশনাল সেশন আমাদের পেজ থেকে তাদের জন্য ওপেন থাকবে। সেখানে ওই যে বললাম শ্রদ্ধেয় বাদুর সৈয়দ 27 তারিখ ঘোষণা করবেন, খুবই বিগ ফিশেস, এই সেক্টরের খুব বড় বড় রথী মহারথীরা খুব সুনামের সাথে বাংলাদেশ সিভিল সার্ভিসের নেতৃত্ব দিয়েছেন, এই ধরনের কিছু শীর্ষ অফিসার আমলা আপনাদেরকে তাদের অভিজ্ঞতা মতামত শেয়ার করার জন্য আসবেন, আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আসবেন, আপনাদের ক্লাস নেবেন, আপনাদের কথা শুনবেন, এবং যে 2টা মক ভাইবা হবে, এই 2টা মক ভাইবারই আপনাদেরকে করা হবে ফিডব্যাক সেশন। আমরা সাধারণত করি কি, নিজেদের কাজটা করে যাই, ক্লাসটা করে ফেলি, ফিডব্যাকটা শুনি না। আপনাদের মক ভাইবা নেওয়ার পর আমরা নিজেরাই নোট করব আপনাদের প্রবলেমস গুলো কোথায় হচ্ছে। এটা কি বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা, এটা কি পারফরমেন্সের সমস্যা, এটা কি নার্ভাসনেসের সমস্যা, এটা কি নলেজের সীমাবদ্ধতা বা ক্যাডার নলেজের সীমাবদ্ধতা, এই বিষয়গুলো আমরা নিজেদের মতো করে ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার পর আমরা ফিডব্যাক সেশনগুলোতে খুবই সিনিয়র পর্যায়ের এই লাইনের যারা খুবই সিনিয়র ট্রেনার, তাদেরকে দিয়ে 2টা ফিডব্যাক সেশন নেব। এই 30টা ক্লাস এবং 30টা লেকচার শিট, এই 30টার মধ্যে আবার 10 জন হচ্ছে বিভিন্ন ক্যাডার বেসড সিনিয়র ফ্যাকাল্টিজ, যারা তাদের সংশ্লিষ্ট প্রশাসনের হলে প্রশাসন ক্যাডার সম্পর্কে, পররাষ্ট্র হলে পররাষ্ট্র ক্যাডার সম্পর্কে, এবং আপনার এটা কি পুলিশ হলে বিসিএস পুলিশ ক্যাডার সম্পর্কে পুলিশের একজন শীর্ষ অফিসার আপনাদেরকে ধারণা দিবেন, এবং তিনিও সেখানে আপনাদেরকে কোর্স ম্যাটেরিয়ালস প্রোভাইড করবেন। দেন 2টা মক ভাইবা হবে, আর 12টা মোটিভেশনাল সেশনের কথা বললাম আমাদের পেজ থেকে যেগুলো লাইভ হবে, পাশাপাশি হচ্ছে 2টা ফিডব্যাক সেশন হবে। আমরা আশা করি আমরা আমাদের যে অভিজ্ঞতায় আমাদের সাথে শ্রদ্ধেয় যারা আছেন এবং আমার পার্সোনাল যে অভিজ্ঞতায় আছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে ভাইবার জন্য যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণে একটা সেবা দিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা মার্চ ফরওয়ার্ডে হতে চান, রেজিস্ট্রেশন করে 48 বিসিএস ভাইবার জন্য প্রিপারেশন নিতে চান, তাদের সবার জন্য রেজিস্ট্রেশন লিংকটা ফেসবুকের স্ক্রিনে আমাদের পেজের স্ক্রিনে দেখতে পাবেন। এখানে রেজিস্ট্রেশন লিংকটা দেওয়া হয়েছে, এই লিংকটা ফলো করে বা মার্চ ফরওয়ার্ডের পেজে গেলে পেজ এবং গ্রুপে একটা পিন পোস্ট আছে, ওখানে শুরুতে 40তম বিসিএস ভাইবা প্রোগ্রামের রেজিস্ট্রেশনের লিংকটা আছে, সেই লিংকটাতে অ্যাপ্লিকেশন করে আপনারা আমাদের মার্চ ফরওয়ার্ডের সদস্য হতে পারবেন। যারা শুনছেন প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা 48 বিসিএস ভাইবার জন্য, তাদের সকলকে বলবো মার্চ ফরওয়ার্ড আপনার এই মাসে আর 3 দিন আপনাদের সাথে সেশন হতে পারে ভাইবা বোর্ডের, আর নভেম্বরের পূর্ণ শিডিউলটা নভেম্বরের আগে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনাদের প্রিপারেশনের সুযোগ হয়। আপনারা একটা খাতা করে নেবেন বিসিএস ভাইবার জন্য, ভাইবা প্রিপারেশনের জন্য আলাদা খাতা করে নেবেন। আমরা আপনাদেরকে কয়েকটা অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্ট গুলো করার পর আপনারা সুযোগ হলে আমরা পারলে আপনাদের থেকে অ্যাসাইনমেন্ট গুলো কারেকশন করে এগুলোতে আমাদের কোনো মতামত থাকলে ইনপুট দেওয়ার জন্য সেই চেষ্টা করব। আশা করি মাসের শেষে আপনাদের সাথে ভাইবা ক্লাসে আমার সাথে আবার দেখা হবে অক্টোবরের শেষ সপ্তাহে, তখন এই বিষয়ে আমি আপনাদেরকে আরো ধারণা দিতে পারবো, আপনাদেরকে আরো কিছু আইডিয়া শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, সবাই মাস্ক ব্যবহার করবেন। বিসিএস ক্যাডার হওয়ার চেয়ে বেশি জরুরি হচ্ছে আগে সুস্থ থাকা।
সুতরাং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।